যেই জায়গা সম্পর্কে আমরা এই ঘটনাটি শুনব, এই ঘটনাটি এখনো কিন্তু ওখানে চলমান রয়েছে বলে উনি জেনেছেন। ওখানকার লোকজন জায়গাটিকে খুবই ভয় করে, পারতপক্ষে ওই স্থানটিকে পরিহার করেই চলে। ওই জায়গা সম্পর্কে জানার পর শোভন দাস ভাই নিজেই ওই জায়গায় সশরীরে একবার ভিজিট করার কথা চিন্তা করলেন। তবে সশরীরে ভিজিট করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কথাই বলে দিয়েছিলেন, কারণ ওই জায়গাটা তো আসলে খুব একটা বেশি ভালো না এই জন্য। আর ওই জায়গাটির নাম ঠিকানা প্রকাশের ক্ষেত্রে কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে, কেননা অনেক লোক অহেতুক গিয়ে মানুষকে বিরক্ত করে, আশেপাশের লোকজনদেরকে বিরক্ত করে। তাছাড়া এমনও হতে পারে যে মানুষজন কৌতূহলবশত ওখানে গেল, এরপর কোন একটা সমস্যায় পড়ল। এই কারণে মূলত একদম এক্সাক্ট ঠিকানাটা প্রকাশ করার ক্ষেত্রে কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে। তবে এই ঘটনায় যে ক্যারেক্টারগুলো রয়েছে সবগুলো চরিত্রের নামই আসল, তাদের নাম প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই। ঘটনাটি মূলত একজন প্রভাবশালী জমিদার প্রতাপচন্দ্র রায় বাহাদুরের জমিদার বাড়িকে কেন্দ্র করে। আর এই ঘটনাটি যিনি বলেছেন ওনার নাম সত্যজিৎ দত্ত চৌধুরী। উনি জানিয়েছেন এই ঘটনাটি কেবল একটি রাতে সংঘটিত হয়েছিল, যেটা ওই সত্যজিৎ বাবু বলেছেন। তো এই সত্যজিৎ বাবুর গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো এটা ওনার একটা পুরনো অভ্যাস। বাড়ির লোকমুখে উনি শুনেছিলেন যে পূর্বে ওনারা জমিদার ছিলেন, তাই বাংলার জমিদারের ইতিহাস সম্পর্কে তথ্য সংকলন করা ওনার এক নেশা। বলতে পারা যায় উনি এই বিষয়ে একজন গবেষক। অন্তত 200-র মতো জমিদার বাড়ি উনি দেখেছেন এই এপার বাংলা ওপার বাংলা জুড়ে। তবে হানাবাড়ি দেখার ক্ষেত্রে ওনার বেশ কৌতূহল রয়েছে। বর্তমানে ইন্টারনেটের যুগে, অ্যাপসের যুগে উনি যা তথ্য পেয়েছেন, এইসব যান্ত্রিক সহায়তায় তার থেকে বেশি পেয়েছেন লাইব্রেরিতে পুরনো বই, কাগজপত্র, নথি এগুলো ঘেটে। বছর 3-4 আগে শান্তিপুরের একটি জমিদার বাড়ির খবর পেয়েছিলেন এক বন্ধুর কাছে। গ্রামটি যে কোথায় তা ঠিক বোঝানো যাবে না, তবে কাথি থেকে অনেকটা গিয়ে তারপর এই গ্রাম পড়বে। দুপুরে খেয়ে দিয়ে রওনা হয়েছিলেন, তা পৌঁছাতে পৌঁছাতে রাত 8:30 বেজে যায়। দেরি হয়ে গিয়েছিল কারণ ট্রেন মাঝে মাঝে দাঁড়িয়ে পড়েছিল সিগন্যালের গন্ডগোলের কারণে, আবার ক্রসিং ছিল। তাই একদিকে ভালোই হলো, কারণ রোমাঞ্চকর অভিজ্ঞতা রাতে ভালো করে অনুভব করা যায়। এই চিন্তা করে ওনার কাছে ভালোই লাগছিল। জমিদার বাড়িতে যে রহস্যময় অভিজ্ঞতা হয়েছিল সেটাই উনি বলেছেন। উনি প্ল্যাটফর্মে নামেন কোনো রকমে, ট্রেন থামতেই সমস্ত লোকজন হুড়মুড় করে নেমে যাচ্ছিল। কিছুক্ষণ পর দেখা গেল প্ল্যাটফর্ম ফাঁকা। দেখলেন যে একটি মহিলা দোকান বন্ধ করছে। তার কাছে উনি গেলেন, তাকে ডাকলেন যে শুনছেন? তো উনি মুখ ঘুরিয়ে বলছেন, জি কিছু বলবেন? তখন সত্যজিৎ বাবু বলছেন, তাই এখনই দোকান বন্ধ করে দিচ্ছেন যে? তখনই মহিলা বলেন, হ্যাঁ রাত হয়ে গেছে, তো রাত 8টার পরে এখানে দোকানপাট আসলে ওভাবে খোলা থাকে না। তো উনিও বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন যে এত তাড়াতাড়ি? তখন ওই ভদ্র মহিলা বললেন যে আজ তো পূর্ণিমার রাত, এই জন্য একটু তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছি। তা আপনি কোথায় যাবেন? তখন সত্যজিৎ বাবু বললেন যে আমি তো প্রতাপচন্দ্র রায় বাহাদুরের জমিদার বাড়িতে যাব। শুনেছি ওই বাড়িটা আজও আছে, ওইটা দেখার জন্য আসছি। ওই মহিলাটি চমকে উঠে বললেন, কি সর্বনাশী কথা! আপনি কি যাওয়ার আর জায়গা পেলেন না রাত বিরেতে, এখন ওইখানে যাওয়ার জন্য আসছেন? ওই মহিলাটি সত্যজিৎ বাবুর পুরো কথাটিও শেষ করতে দিল না। উনি তাড়াতাড়ি করে দোকানের ঝাঁপি বন্ধ করে মনে হলো একরকম পালিয়েই গেলেন। ব্যাপারটা সত্যজিৎ বাবুর কাছে বেশ রহস্যজনক মনে হলো। একটা পুরনো জমিদার বাড়ির নাম শুনে ওই মহিলা ওইরকম হয়ে গেল কেন? এরপর তো উনি দাঁড়িয়ে আছেন। এমন সময় একটি আলো প্ল্যাটফর্মের একটা সাইডে দেখা যায়। তো উনি সেই আলোর দিকে এগিয়ে গেলেন, দেখলেন যে একটা ভ্যান রিক্সা। উনি তো থামবার ইশারা করলেন, সেটা থামেও। দেখা গেল একটা মধ্যবয়স্ক রিক্সা চালক। সেই রিক্সা চালক জিজ্ঞেস করলো যে কোথায় যাবেন বাবু? তখন উনি তো উত্তর দিলেন যে ওই সেই প্রতাপচন্দ্র রায় বাহাদুরের বাড়িতে উনি যাবেন। তো চালকটি একটু ভাবখানা এমন যে ভয় পেয়েছেন। উনি বললেন যে ওই বাড়িতে তো একটু সমস্যা আছে, তো আপনি তো আগে কখনো মনে হয় গ্রামে আসেন না, আপনাকে তো কখনো দেখিনি, তো আপনি অযথা রাত বিরেতে ওইদিকে কেন যাবেন? উনি তো উত্তর দিলেন, আসছি এমনি দেখার জন্য। তো চালকের নাম জিজ্ঞেস করলেন, তো
তখন চালক বললেন তার নাম হচ্ছে গোবিন্দ, তবে তার একটা ডাক নাম আছে, ডাক নাম হচ্ছে বোচা। উনি আবার জিজ্ঞেস করলেন ওই রিক্সা চালককে যে রাত 8টার পরে দেখলাম এখানে সবকিছু ফাঁকা হয়ে যায়, আর ওই যে দোকানদার মহিলা জমিদার বাড়ির কথা শুনেই তো মনে হলো একরকম পালিয়েই গেল, ঘটনাটা কি? তখন ওই রিক্সা চালক একটু ভীত হয়ে বললেন যে আজ তো পূর্ণিমার রাত, রাত 9টার পর আমিও আর গাড়ি চালাবো না, আর পূর্ণিমার রাতে আবার একটু সমস্যাই হয়। উনি আবার হেসে বললেন যে পূর্ণিমার রাতে আবার কি সমস্যা? তখন রিক্সা চালক বললেন যে সময় হলে বুঝবেন, পূর্ণিমার রাতে এই গ্রামের লোকজন বেশি একটা বাইরে থাকে না, আর এমনিতেও থাকা ওইভাবে উচিত না, আর গাঁও গ্রামের বিষয় তো বোঝেনি, রাত বিরেতে কত কিছু চলাফেরা করে পূর্ণিমার রাতে, অমাবস্যার রাতে, এই জন্যই মূলত আমরা একটু তাড়াতাড়ি চলে যাই। আর গ্রামে তো আসলেন, দেখেন তো কয়টা মানুষকে দেখতেছেন, আছে নাকি বেশি লোক? আর জমিদার বাড়ির ওই পর্যন্তকে তো নিয়ে যেতে পারবো না, ক্ষমা করবেন, আমি আগে ভাগেই আপনাকে নামাই দেওয়ার চেষ্টা করব। এই সমস্ত কথা শুনে তো সত্যজিৎ বাবুর মনের মধ্যে কৌতূহল তো আরো শতগুণ বেড়ে যায়। উনি তো রিক্সা চালককে একরকম চেপেই ধরলেন যে যেভাবেই হোক আমাকে ওখানে নিয়ে যান, কিন্তু সে তো কিছুতেই রাজি হয় না। উনিও নাসর বান্দা অবশেষে 3 গুণ ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে রাজি করতে সক্ষম হলেন। সেখানে যাওয়ার আগেই আবার অগ্রিম 3 গুণ ভাড়া পরিশোধ করে দিতে হয়েছে, কারণ রিক্সা চালক বলেছিলেন যে হ্যাঁ বাপু, আপনি তো দেখা গেল ভয় পেয়ে আমার ভ্যান থেকে নেমে দিবেন ঝেড়ে দৌড়, তখন আমি এত কষ্ট করে আসলাম, ভাড়াটা কার কাছ থেকে নেব? আগে ভাগেই 3 গুণ ভাড়াটা দিয়ে দেন দেখিনি। 3 গুণ ভাড়া কিন্তু নিয়েছিলেন আগে থেকে। তখন এটাও ওই রিক্সা চালক বলেছিলেন যে আমি কিন্তু আপনাকে জমিদার বাড়ির কাছাকাছি পৌঁছে দেবো, কিন্তু বাড়ির মেইন গেটের কাছে যাব না, আপনি একা হেঁটে হেঁটে ওখানে যাবেন। কি আর করা, তাতেই রাজি হয়ে গেলেন, যাত্রা শুরু করলেন। তো রিক্সা চালককে জিজ্ঞেস করলেন যে আপনারা এই এত ভীত কেন, এই জমিদার বাড়ির নাম শুনে এত আতঙ্কিত সবাই হয়ে যাচ্ছে, ঘটনাটা কি? তখন রিক্সা চালক বললেন যে আমি তো এত কিছু জানি না, তবে অল্প কিছু জানি, যেটা বাপদাদার মুখ থেকে শুনে আসছি, যে ওই জমিদার বাড়িতে অনেক ভয়ের ব্যাপার স্যাপার আছে আর কি। রাতের বেলা একা একা ওই জমিদার বাড়িতে যে গিয়েছে সে আর বেঁচে ফেরত আসেনি, আর দিনের বেলায় যারা ওই বাড়িতে ঢুকেছে দিনের বেলাতেও অনেক ভয় পেয়েছে। কিছু মানুষ ওখানে ভয়েই মারা গিয়েছে, আর মারা যাওয়ার পর আর তো বোঝা যায় নাই যে সে আসলে কেন মারা গেছে। তবে ওখান থেকে প্রচন্ড রকমের বাজে দুর্গন্ধ বের হওয়ার পর মানুষজন যখন ঢুকেছে ভিতরে, তখন দেখা গেছে যে মরে পচে আছে। আর ওখানে ঢোকার সময়ও দলবদ্ধভাবে ঢুকেছে, আর যারা গিয়েছিল তার পরিবার খোঁজ খবর করেছে, তারপরে এই সমস্ত ব্যাপারের কারণে বোঝা গিয়েছে যে আসলে কি হয়েছিল। তবে যারা ভয়ে পালিয়ে গিয়েছিল তারাও ভয়ের কারণে কয়েকদিনের মধ্যেই মৃত্যুবরণ করেছে। এদের প্রত্যেকের শরীরেই অদ্ভুত ধরনের বড় বড় ফোস্কা পড়ে যেত, অনেকে কথাই বলতে পারতো না, প্রচন্ড মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে কয়েকদিনের মধ্যেই মারা যেত, জবান বন্ধ হয়ে যেত। এরপর ওই ভ্যান চালক 80 দশক যেটা, এর শুরুর দিকের একটি ঘটনা এই সত্যজিৎ বাবুকে বলেন ওই ভ্যান চালাতে যে এই গ্রামের 3 জন বন্ধু মনে করেছিল সে এই যে জমিদার বাড়িটা, এই জমিদার বাড়িতে অনেক গুপ্তধন লুকানো রয়েছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে এক পূর্ণিমার রাতে তারা সেই জমিদার বাড়িতে যাবে এবং গুপ্তধন উদ্ধার করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। তাদের মধ্যে 2-1 যারা এইসব পরিকল্পনা করেছে সেটা বাড়িতে নিজেদের বউয়ের সাথে আবার আলোচনাও করেছিল বলে জানা গিয়েছিল। কেউ কেউ বাড়ি থেকে নিষেধ করেছিল যে এই কাজ না করতে, কিন্তু তারা 3 বন্ধু সে কথা শোনে না। তারা এক পূর্ণিমা রাতে চলে যায় সেই জমিদার বাড়িতে। রাত পেরিয়ে দুপুর হয়ে যায়, দুপুর পেরিয়ে আবার রাত চলে আসে, কিন্তু সেই 3 বন্ধু আর বাড়িতে ফেরত আসে না। এভাবে একটা দিন পার হয়ে যায়। একদিন পরে সেই 3 জনের বাড়ির লোকজন খোঁজ নিয়ে জানতে পারে তারা কেউই সেই রাতের পরে বাড়িতে আর ফেরত আসেনি। তখন গ্রামের অন্যান্য মানুষদের কাছে সেই 3 জনের পরিবার সব ঘটনা বলে এবং সাহায্য চায়। গ্রামের মানুষ তো ওই জমিদার বাড়ির নাম শুনেই ভয়ে আতঙ্কে কেঁপে ওঠে এবং কোনো বাক্য ব্যয় ছাড়াই সেখানে যেতে অস্বীকার করে। তারা বুঝেই গিয়েছিল যে ওই 3 বন্ধু আর বেঁচে নেই। সেই 3 জনের পরিবার তো কান্নাকাটি করতে করতে মানুষের অনেক হাতে পায়ে জড়িয়ে ধরে, কিন্তু কোনো সদ্গতি হয় না, সেখানে কেউ যেতেই রাজি হয় না। এইভাবে ওই দিনটাও পার হয়ে যায়।
পরের দিন থানায় খবর দেওয়া হয়, পুলিশ আসে, গ্রামে তদন্ত শুরু করে। দেখা যায় গ্রামের মানুষদের সাথে কথা বলার পর পুলিশও ওই জমিদার বাড়িতে যেতে ভয় পাচ্ছে। একটা খুবই জটিল পরিস্থিতি তৈরি হয়। অবশেষে পুলিশ ও গ্রামবাসীদের একটি দল দিনের বেলায় সেই জমিদার বাড়িতে সাহস করে ঢোকে, কিন্তু তাদের ঢোকা অবধি কোনো সমস্যা হয়নি। মূল সমস্যা হলো লাশ খুঁজে পাওয়ার পর। খুঁজতে খুঁজতে সবাই তিন বন্ধুর লাশ কিছুটা দূরে পড়ে থাকতে দেখে এবং ভয়ে ভয়ে এগিয়ে যায় সেই দিকে। লাশের কাছে যখন পুলিশ সহ কিছু মানুষ গিয়ে এক ঝলক দেখেছে, ঠিক তখনই ও মা গো বলে চিৎকার দিয়ে উঠেছে লোকজন। পুলিশ কি মানুষ, পুলিশ মানুষ এমনি সাধারণ যারা আর কি, সাধারণ যারা গ্রামবাসী ছিল আর পুলিশ যারা ছিল সবাই একযোগে ও মা গো বাবা গো বলে ওখান থেকে চিৎকার দিয়ে বাইরে বের হয়ে আসছে। পুলিশের দৌড় দেখে আর সাধারণ গ্রামবাসীর দৌড় দেখে বাইরে যারা ছিল এরাও তো ও বাবা গো মা গো বলে তারাও চিৎকার শুরু করে দিয়ে যে যার মতো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড় শুরু করে দিয়েছে। এক ভয়াবহ পরিবেশ তৈরি হয় সেখানে। লাশ দেখে তো আসলে কেউ কেউ বমি করে ফেলেছে সেখানে, কিন্তু এভাবে চলতে থাকলে তো লাশগুলি বের করা সম্ভব না। দুজন পুলিশ সাহস সঞ্চয় করে আরো কিছু মানুষ নিয়ে জমিদার বাড়ির ভিতরে ঢুকে সেই তিনটি লাশ উদ্ধার করে নিয়ে যায়। যেহেতু গ্রামের সব মানুষ এমনকি পুলিশও সেই জমিদার বাড়ির ব্যাপারে ভালোভাবেই জানতো, তাই লাশগুলি ময়না তদন্তের আর প্রয়োজন হয়নি। পুলিশ লাশগুলিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে দ্রুত সেই স্থান ত্যাগ করে। এইসব ঝামেলায় আসলে তারাও জড়াতে চায়নি, কোনো মতে এই ঝামেলা ঘাট থেকে নামিয়ে মানে বাবা বাঁচলাম বলে মানে স্বস্তির নিঃশ্বাস ফেলা আর কি। কিন্তু এবার এক নতুন সমস্যা দেখা দিল। লাশ তো পরিবারের কাছে পৌঁছে গেল, কিন্তু সেটা শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করার তো প্রয়োজন তাদের রীতিনীতি অনুযায়ী। ইতোমধ্যে গ্রামের সকল মানুষের মনে এক রহস্যময় ভয় এবং আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। পরিবারের সদস্য ছাড়া আশেপাশের প্রতিবেশীরা এমনকি গ্রামের একটি মানুষও এই লাশ শ্মশানে নিয়ে যাওয়া তো দূরের কথা, লাশ দেখতে পর্যন্ত আসে না। এমন সময় সেই বাড়ির মহিলারা আশেপাশের বাড়িতে গিয়ে লোকজনদের হাতে পায়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করে অনেক অনুরোধ করতে থাকে একটু সাহায্য পাওয়ার আশায়। তাতেও কোনো সদ্গতি হয় না। যে বাড়িতেই যায় সে বাড়ির লোকজন বলে তোমার ব্যাটারে জমিদারের ভূতে মারছে, এখন আমি শ্মশানের লাশ নিয়ে গেলে না জানি আমারে কি করবে, জমিদার আমারেও ছাড়বে না, আমারে মাফ করো তো বাপু। তো এরকম কথা লোকজন বলছে, জমিদারের ভূতে নাকি মারছে তাদেরকে। পরিবারের মানুষ কোনো সাহায্য না পেয়ে হতাশ হয়ে লাশের পাশে বসে চোখের জল ফেলতে থাকে। যেহেতু এই ঘটনাটি মহামারীর মতো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল খুব অল্প সময়ের মধ্যেই, সেহেতু এই ঘটনাটি উড়ে উড়ে আরো একজন মানুষের কানে এসে পৌঁছায়। তিনি হলেন মোল্লা জহিরুদ্দিন চৌধুরী, ওই গ্রামের মসজিদের একজন ইমাম। উনি একদিকে যেমন ধার্মিক ছিলেন, অন্যদিকে খুবই পরোপকারী এবং সাহসী ছিলেন। তো পুরো ঘটনাটি মোল্লা সাহেব যখন শোনেন তখন উনি খুবই ব্যথিত হন। তিনজন মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু শেষ সম্মানটুকু থেকে তারা বঞ্চিত হবে, এটা কেমন কথা? মৃত্যুর আগে তারা যতই খারাপ কাজ করুক না কেন, মৃত্যুর পরে তারা প্রত্যেকেই তাদের ধর্ম অনুযায়ী সসম্মানে সৎকারের হকদার, তাদের কর্মের বিচার সৃষ্টিকর্তা করবেন। মোল্লা সাহেব ওই দিনই গ্রামের পঞ্চায়েতে ব্যাপারটা নিয়ে আলোচনা করেন এবং সিদ্ধান্ত নেওয়া হয় 10 থেকে 12 জন সাহসী মানুষ এই কাজটা সমাধানের চেষ্টা করবেন। তারা লাশগুলি শ্মশানে নিয়ে সৎকারের ব্যবস্থা করবেন তাদের পরিবারের সহায়তায়। যার মধ্যে এই যে যিনি ভ্যান চালক, যিনি বলছেন মানে রিক্সা চালক যিনি আর কি, তিনিও ছিলেন। তো মোল্লা সাহেব নিজের তত্ত্বাবধানে সব কাজ পরিচালনা করেন এবং অবশেষে সন্ধ্যাবেলায় সেই লাশগুলির দাহ সম্পন্ন করা হয়। ঘটনা কিন্তু শুরু মাত্র। 3 বন্ধুর রহস্যজনক মৃত্যুর পর মানুষের মনের মধ্যে সেই জমিদার বাড়ির সম্পর্কে এক চরম আতঙ্ক বিরাজ করতে থাকে। মানুষ দিনের বেলায় ওই এলাকার আশপাশ দিয়েও যেতে চাইতো না, রাতের কথা তো বাদই। সন্ধ্যা নামার সাথে সাথেই লোকজন বিশেষ কোনো দরকার ছাড়া ওই এলাকার ধারের কাছ দিয়েও যেতে চাইতো না। আর এই ঘটনা ঘটার পর মানে কিছুদিন সন্ধ্যার পর লোকজন বাড়ির বাইরেই থাকতো না। এখন এই যে ইমাম সাহেব মোল্লা জহিরুদ্দিন চৌধুরী, উনি কি বাকি মানুষের মতো ঘরে বসে থাকতে পারবেন? ওনাকে মাগরিবের নামাজ পড়াতে হবে, এশার নামাজ পড়াতে হবে, আর মানুষের মনের মধ্যে যে ভয় জমেছে এটাও তো কাটানোর ব্যবস্থা করতে হবে। উনি পঞ্চায়েতের আলোচনা সভায় একাধিকবার এই রহস্যময় মৃত্যুর সমাধান করার জন্য মানুষদের সাহস সৃষ্টি করা তৈরি করেছিলেন এবং একটা স্থায়ী সমাধান করার জন্য বারবার অনুরোধ করেছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মানুষ এতটাই ভয়ে কাবু হয়ে গিয়েছিল যে কেউ ওনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেনি।
উনি বলেছিলেন যে আসলে এইভাবে কতদিন চলবে, ওখানে যদি কোনো কিছু থেকেও থাকে সমস্যা নিশ্চয়ই আছে, এখন এটা সমাধান তো করা জরুরি। এরকম তো চলতে পারে না, মানুষ ঢুকলেই মারা যাবে, ওই দিক দিয়ে গেলেই রাতেবেলা ভয় পেয়ে মারা যাবে, এটা কেমন কথা? এটা তো একটা সমাধান করতে হবে, সবকিছু একটা শেষ আসে। আসেন আমরা চেষ্টা করি এটা একটা শেষ করি, সবকিছু যেহেতু শেষ আছে তাহলে আমরা কেন বসে থাকবো? কিন্তু না, ওনার এই সমস্ত কথায় কেউ কর্ণপাত করে নাই, কেউ আসে না, বলে যে আপনি একা যান তো, আপনি পারলে আপনি করেন, আমাদেরকে দেখেন না, এমন একটা অবস্থা আর কি। একদিন সকালে গ্রামের মানুষেরা মোল্লা সাহেবের মৃতদেহ সেই জমিদার বাড়ির সদর দরজার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ওনার মাথাটি পেছনে পিঠের দিকে খুব বল প্রয়োগের দ্বারা চাপ দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল, যার ফলে গলার হাড়ও ভেঙে গিয়েছিল, মাংসপেশি যেগুলো সেগুলো ছিঁড়ে গিয়েছিল, পিঠ লম্বা আঁচড়ে কেটে গিয়েছিল। কেউ কেউ বলেছিল গভীর রাতে ওই জমিদার বাড়ির দিক থেকে তারা ভয়ঙ্কর এক চিৎকার শুনতে পেয়েছিল, কিন্তু ভয়ে কেউ বাড়ির বাইরে বের হয়নি। আর 5টা মানুষের মতোই মোল্লা সাহেবেরও ঠিক একই পরিণতি হয়েছিল। গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ মনে করেছিল যে কারোর কাছ থেকে কোনো সহযোগিতা না পেয়ে মোল্লা সাহেব হয়তো একাই সেই জমিদার বাড়ির রহস্য উদ্ঘাটন করতে গিয়েছিলেন, তাই তার এই পরিণতি হয়েছে। এটা কিন্তু ধারণা মাত্র, নাকি মোল্লা সাহেবকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, যেহেতু উনি মারা গেছেন উনি তার কিছু বলতে পারেন নাই। মোল্লা জহিরুদ্দিন সাহেবের মৃত্যুর পরে কেটে গিয়েছে দীর্ঘ 35 বছর, কিন্তু আজও কেউ ওই জমিদার বাড়ির রহস্যের সমাধান করা তো দূরের কথা, কেউ জানতেই পারেনি ওখানে আসলে কি এমন রয়েছে যে সেখানে গেলে এই ধরনের ভয়ঙ্কর সমস্যা ঘটে। এই কথাটাই জানালেন আর কি ওই রিক্সা চালক সত্যজিৎ বাবুকে। আর উনি এটাও বললেন যে আরো যদি বেশি কিছু জানার আগ্রহ থাকে সত্যজিৎ বাবুর, তাহলে আরো একজনের সাথে দেখা করতে হবে, উনি আরো কিছু তথ্য দিতে পারেন। তখন সত্যজিৎ বাবু বললেন উনি আবার কি? তখন ওই রিক্সা চালক বললেন যে গ্রামের একজন বয়স্ক মানুষ, উনি আমাদের গ্রামের মধ্যে অনেক জ্ঞানী লোকও বটে, উনি অনেক পুরনো কথা জানেন। এরপর রিক্সা চলতে থাকে উঁচু নিচু মাটির রাস্তা দিয়ে, দুই ধারে ফসলের ক্ষেত, রাস্তার পাশে আলো বলতে কিছু নেই, পূর্ণিমার চাঁদের আলোই যা ভরসা, ভ্যানের নিচে হারিকেনও নাই। অসাধারণ এক সুন্দর দৃশ্য তৈরি করেছে চাঁদের আলো। এখানকার মানুষ কিনা এই পূর্ণিমার সুন্দর রাত্রিকেও মারাত্মক ভয় পায়। গ্রামের লোক হয়তো একটু কুসংস্কারে আচ্ছন্ন। হঠাৎ একটু পরে রিক্সা থামলো, রিক্সা চালক বলে উঠলো, বাবু ওই যে দেখা যায় জমিদার বাড়ি, এখান থেকে আপনাকে একাই যেতে হবে, এখান থেকে এগিয়ে গেলেই সামনে একটা ভাঙাচোরা ফটক দেখতে পাবেন, সেখান থেকে সোজা ঢুকে গেলেই দেখতে পাবেন সদর দরজা। তো রিক্সা চালক শেষবারের মতো জিজ্ঞেস করলো যে বাবু এখানে থাকবেনটা কোথায়? এখান থেকেও থাকে না, এই রাতের বেলা টর্চ দেশলাই খাবার সব আছে তো? তো উনি আবার হেসে উত্তর দিলেন আছে, সবই আছে। সত্যজিৎ বাবু টর্চটা ব্যাগ থেকে বের করে হাতে নিয়ে সামনে হাঁটা শুরু করলেন, কিন্তু টর্চটা জ্বালানোর প্রয়োজন হলো না, চাঁদের আলোয় সবই ঝকঝকে পরিষ্কার দেখা যাচ্ছে। কালের বিবর্তনে জমিদার বাড়ির দেয়ালে কোথাও কোথাও বড় ধরনের ফাটল তো আছেই, দেয়ালের কোথাও কোথাও ভেঙেও পড়েছে, কোনো জায়গায় শ্যাওলা এমন হয়ে পড়েছে, আগাছা হয়েছে যে ওই জায়গায় ঢেকেই গিয়েছে পুরোপুরি। দেয়াল অনুসরণ করে মূল ফটকের কাছে এসে পৌঁছলেন উনি। ফটকের দুপাশে সিংহের দুটি মূর্তি রয়েছে, আধা ভাঙা অবস্থায় আর কি, এখনো দাঁড়িয়ে আছে কোনো মতে আর কি, ভাঙা। উনি মূল ফটক দিয়ে সোজা ঢুকে গিয়ে সামনের দিকে এগিয়ে চললেন। টর্চটা এবার ওনাকে জ্বালাতেই হলো, কারণ এখানে চারপাশে বড় বড় গাছের যে ডালপালা রয়েছে চাঁদের আলোটাকে বাধা দিয়ে রেখেছে। আশেপাশে টর্চ মেরে দেখলেন যে চারদিকে ঘাস আগাছা জঙ্গলে একদম মানে বাজে অবস্থা, দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে বহুকাল এখানে কোনো মানুষের পাই পড়ে নেই। উনি হাঁটতে হাঁটতে একটা আজব ব্যাপার লক্ষ্য করলেন যে রিক্সায় করে যখন এখানে আসছিলেন তখন আশেপাশে পোকামাকড় শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু এই নির্জন বাড়ির ত্রিসীমানায় ঢোকার সাথে সাথে চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বাড়িটাকে দেখলেন এতক্ষণে সর্বাঙ্গ ভেঙে পড়েছে, এমনকি সদর দরজাটিও। রাতের অন্ধকার আর চাঁদের আলোয় বাড়িটা বড়ই রহস্যময় ও বিচিত্রময় বলে মনে হলো আর কি ওনার কাছে। বাইরে থেকে বাড়িটাকে কিছুক্ষণ ভালো করে দেখলেন, বেশ পুরনো বাড়ি, তাছাড়া কতকাল যে কারোর পা এখানে পড়ে নাই তার সৃষ্টিকর্তাই জানেন বলে উনি মনে করলেন। তো উনি দেখলেন মরচে পড়া দরজার বেশ কিছু জায়গায় ভেঙে গেছে, সামনে তো ওই যে সিংহ মূর্তিগুলো ভাঙা। উনি এক এক করে সিঁড়ি দিয়ে উপরে উঠে সদর দরজার সামনে এসে দাঁড়ালেন। এমনিতেও অন্ধকার হলেও জ্যোৎস্নার আলোয় বাড়িটাকে বেশ ভালোই দেখাচ্ছে।
আর পেটের খিদাটাও বেশ বেড়ে গিয়েছে, তাই সিঁড়ির এক পাশে বসে বাড়ির থেকে আনা কিছু খাবার ঝটপট খেয়ে নিলেন। এরপর সামনের দরজার দিকে এগিয়ে গেলেন। তারপর দরজায় অল্প ধাক্কা দিতেই আচমকা একটা খ্যাচ করা আওয়াজে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে উনি অবাক হয়ে গেলেন। দেখলেন মোমবাতি রাখা আছে মেঝেতে, খান কয়েক বস্তা। আশ্চর্য ব্যাপার, এখানে মোমবাতি রাখা আর একটা বস্তাও রাখা। ভেতরে ওনার নিঃশ্বাস ছাড়া, শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এমন সময় হঠাৎ বাইরে কুকুরের দল চিৎকার চেঁচামেচি শুরু করলো। ঘটনাটা কি? এমন সময় মনে হলো একটা দমকা হাওয়া বাইরে থেকে এসে ওনার পেছনে লাগলো। ঠিক তখনই ওনার মেরুদণ্ড হতে এক শীতল স্রোত যেন বয়ে গেল। হঠাৎ লোম খাড়া হয়ে যাওয়া গুরু গম্ভীর গলায় এক অচেনা ব্যক্তির কণ্ঠস্বর শোনা গেল। ওই কণ্ঠস্বরটা বলে উঠল, মহাশয়ের বুঝি শহর থেকে আসা হয়েছে? উনি তো শিহরিত হয়ে চমকে পিছনে ফিরে বললেন যে জি জি জি, আমি শহর থেকে আসছি। তখন এই সত্যজিৎ বাবু দেখলেন যে এই অচেনা ব্যক্তিটি, তার বয়স হতে পারে 60 থেকে 65-র মধ্যে, পরনে ধুতি পাঞ্জাবি, গায়ে নাগরাই চটি, বেশভূষা একেবারে জমিদারের মতোই, তবে কণ্ঠস্বরটা ভারী রহস্যময়। চোখ দুটো বড় বড়, তাতে রহস্য এবং ভূতের ভাব স্পষ্ট। তো উনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, মানে এই যে সত্যজিৎ বাবু জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনি কে, এখানে যে আসছেন? তো ওই অচেনা ব্যক্তি বলে উঠলো, আমি এখানে থাকি, আজ রাত্রেও আসলাম। আসলে পূর্ণিমার রাতে আমি এখানে আসি, শুধু আজ নয় বহুদিন ধরেই আসি। এই কথা শোনার পর সত্যজিৎ বাবু ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছেন, কিন্তু লোকে যে বলে এই বাড়িতে কেউ থাকে না, বহুদিন এখানে আসে না, আমি তো আসার সময় দেখলাম যে মানুষের পায়ের চিহ্নই নাই এখানে বহুদিন, তাহলে আপনি রোজ রোজ আসেন কিভাবে? আর অনেকদিন আগেই নাকি জমিদার প্রতাপচন্দ্র রায় বাহাদুর মারা গেছেন। তো জমিদার প্রতাপচন্দ্র রায় বাহাদুর মারা যাওয়ার পর তার পরিবারের কেউ নাকি আশেপাশেও নাই। আর আপনি পূর্ণিমার রাতে ভুতুরে বাড়িতে আসলেন যে? এই গ্রামের লোকজন তো পূর্ণিমার রাত হলেই আশেপাশে ঘোরাঘুরিও করে না। তখন নাকি ওই অচেনা ব্যক্তি বলেন যে মায়ায় পড়ে আসি, মায়া বড় কঠিন জিনিস। এই বাড়িতে আসলে লোকজন আসে, আর গ্রামের লোকজন মিথ্যা কথা চারদিকে রটিয়ে বেড়ায়। আপনার যদি বিশ্বাস না হয় তবে আসেন আমার সাথে, নিজের চোখে দেখেন, দেখলে বুঝতে পারেন এখানে লোকজন কিন্তু আসে। তো উনি মানে সত্যজিৎ বাবু ওই লোকটার পিছু পিছু হাঁটা শুরু করলেন। লোকটির কথাগুলো বেশ অদ্ভুত। লোকটির সাথে সাথে কিন্তু উনি বাইরে গেছেন, আর বাইরে গিয়েই যা দেখলেন তাতে তো উনি চমকেই উঠেছেন। দেখলেন একই, এই যে নতুন ঝকঝকে তকতকে একটা বাড়ি, একটু আগে যে ভাঙা সিংহমূর্তি দেখেছিলেন সেটাও একদম অক্ষত। বাইরে রাখা আছে একটা পুরনো মডেলের গাড়ি, কোথায় সেই ভাঙা বাড়ি, কোথায় মরছে ধরা ওই ভাঙাচোরা দরজা। উনি তো মনে মনে অবাক হয়ে ভাবছেন যে এই ভদ্রলোক কি জাদুকর নাকি, নাকি সব ওনার মনের ভুল, নাকি দিবা স্বপ্ন দেখছেন। তবে দিবা স্বপ্ন যে উনি দেখছেন না তা উনি হলফ করেই বলতে পারেন। ওই অচেনা ব্যক্তি বলে উঠলেন, বুঝতে পারবেন না মশাই, যা দেখছেন সবই সত্যি। তখন উনি বললেন, হ্যাঁ তাই তো মনে হচ্ছে, সবই তো সত্যি বলে মনে হচ্ছে। সত্যজিৎ বাবু বেশ আশ্চর্য হলেন, কারণ উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি যা দেখলাম এটা এখন এরকম কিভাবে হলো। তো ওই অচেনা ব্যক্তি এবার দুঃখের স্বরে বলে উঠলেন, আর কি বলবো মশাই, আমার ছেলেটাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমার গুদামের সমস্ত চাল ডাল বিলিয়ে দিল ওই কাঙালি না খেতে পারা লোকদের। সত্যজিৎ বাবু প্রশ্ন করলেন, এটা আবার কবে হলো? তখন ওই অচেনা ব্যক্তি বললেন, কেন, দুর্ভিক্ষের সময়, মনন্তরের দিনগুলিতে। সত্যজিৎ বাবু চমকে উঠে ঢোক গিলে বলেন, মানে ওই 1943 সালে, এতকাল আগে? তখন ওই অচেনা ব্যক্তি বললেন যে, ভাবছেন মস্করা করছি, আপনি হয়তো বা জানেন না, সাহেবদের সাথে ভালোই ওঠা বসা ছিল আমার। এই বস্তাগুলিতে চাল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের পাঠানোর জন্য, তাও ব্রিটিশ সৈনিকদের। আমার ছেলে কি করলো, এই চালগুলো সব গরিব কাঙালদের বিলিয়ে দিয়েছিল। আমার মান থাকলো? সত্যজিৎ বাবু বলেন, ভালোই তো করেছিল, যারা খেতে পারছিল না তাদেরকে খেতে দিয়েছিল, এতে আবার ক্ষতি কোথায়? অচেনা ব্যক্তি বলেন যে, হায় রে, কি বুঝাই আর আপনি কি বুঝলেন, সব তো শেষ হয়ে গেল। একটু বাড়ির আশপাশটাই চলেন ঘুরে আসি, একটু উপরটা আপনাকে ঘুরে দেখাই।
এই কথাটা বললেন আর কি ওই অচেনা ব্যক্তি। এদিকে সত্যজিৎ বাবুর মনে কিন্তু তখনও ভয়ের সঞ্চার হয়নি, কৌতূহলের মাত্রাটা বেড়েই যাচ্ছিল, অনেক প্রশ্ন যাচ্ছিল মনে। অতএব উনি ওই অচেনা ব্যক্তিকে অনুসরণ করে এগিয়ে চলছেন। ধীরে ধীরে এই ঘর ও ঘর দেখতে দেখতে উপরে চলে গেলেন। আসার সময় নানা ঘরে, মানে বিভিন্ন ঘর রয়েছে, তো ওই ভদ্র দেখালেন যে একটা হুক্কা, তারপর জমিদারের পায়ে নানা ধরনের চিত্রকর্ম, মূর্তি, বিভিন্ন বিষয়ের দুষ্প্রাপ্য বই, তারপরে শিকার করা বাঘ, হরিণের চামড়া, এই জিনিসগুলো দেখাচ্ছেন আর কি, যে এই এই জিনিসগুলো এখানে আছে। তারপর হঠাৎ উনি উপরে কোণের একটা দরজার সামনে দাঁড়িয়ে হেসে বললেন, এবার যা দেখবেন তা দেখে কোনোদিন আর এখানে আসার বাসনা থাকবে না, আশা করা যায়। এই কথাটা অনেক রহস্যময় শোনালো সত্যজিৎ বাবুর কাছে। এবার ওনার মনের মধ্যে বেশ ভয় হতে শুরু করলো। আরো অবাক করার ব্যাপার হলো, এই যে যে দরজাটা, এটা মনে হলো একা একাই খুলে গেল। তখন আর ভয় আরো বেড়ে গেল, হৃদস্পন্দন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে ওনার। উনি সামনে একটি পালঙ্কের দিকে তাকালেন। উপরে ঝাড় লণ্ঠনের আলোয় সবকিছু ভালোই বোঝা যাচ্ছে। তো উনি যা দেখলেন তা দেখে ওনার পিঠের উপর দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল, রক্ত যেন পানি হয়ে এলো। এ কি, যে ভদ্রলোক এতক্ষণ ওনার সাথে কথা বলছিলেন তারই মৃতদেহ খাটে পড়ে আছে, মাথাটা শরীর থেকে আলাদা, রক্তে ভিজে গেছে পুরো বিছানা। কাটা মাথাটা চোখ বড় বড় করে ওনার দিকেই তাকিয়ে আছে অস্বাভাবিকভাবে, আর কাটা মাথাটা হাসছে। এইরকম ভয়ঙ্কর দৃশ্য কি দেখা যায়? আর ঠিক তখনই সারা বাড়ি জুড়ে হো হো হা হা হাসির শব্দ চতুর্দিক থেকে ভেসে এলো। কোথায় সেই ভদ্রলোক? পাশে তো কেউ নাই। এমন সময় দৌড়ে উনি নিচে নামা শুরু করলেন। দৌড়ে নিচেও চলে আসলেন। এসে দেখলেন যে ঘরটায় বস্তাগুলো রাখা ছিল, সেই ঘরটার সামনে দাঁড়িয়ে এক সুপুরুষ চেহারার যুবক। তার সামনে দাঁড়িয়ে আছে রোগা, হাড় বেরোনো, প্রায় বস্ত্রহীন কয়েকজন জীর্ণ শীর্ণ চেহারার মানুষ। একটি মহিলার কাঁধে একটি শিশু কাঁদছে আর বলছে, মা খেতে দাও, খেতে দাও না। তার মা তার পিঠ চাপড়ে বলছে, এই তো বাবা, এইবারই খাওয়া হবে, আর কাঁদিস না। শিশুটি না খেয়ে প্রায় কঙ্কালের মতো হয়ে গেছে। সকলে কাঁদো কাঁদো ভাবে বলছে, শহরে গিয়ে কিছু পেলাম না বাবু, সবাই খুব নিষ্ঠুর, না খেতে পেয়ে তো মরে যাব আমরা। শহরে বাবুরা ভাত তো নয়, এমনকি ফ্যানও দিল না ভাতের। শরীর বড়ই ক্লান্ত হয়ে গেছে, লাইনে দাঁড়াবার সামর্থ্য নেই আর। তাছাড়া সেখানকার চাল ডালও অতি অল্প, ভালো নয়। ভাত দাও না বাবু, অন্তত ভাত না দাও, ভাতের মার বা ফ্যানটা দাও। সেই যুবক ওই অসহায় মানুষদেরকে আশ্বস্ত করে বললেন, গুদাম ঘর তো খোলা হয়েছে তোমাদের জন্যই, এখানে চাল ডাল ভালোই পরিমাণে আছে, তাই বেশি করে দিচ্ছি, পরিবারের সবারই তোমাদের পেট পুরে খাওয়া হয়ে যাবে। তো এই কথা যখন বলা হচ্ছিল, এমন সময় উপর থেকে সেই অচেনা ভদ্রলোকের ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো, খবরদার, ওই খাবার দেয়া যাবে না। সত্যজিৎ বাবু হঠাৎ করে দেখলেন সেই জীর্ণ শীর্ণ মানুষগুলোর চেহারা কেমন পরিবর্তন হয়ে গিয়ে ভয়ানক আকার ধারণ করলো। ওগুলি এখন আর মানুষ নেই, তাদের হাত পাগুলি অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গেল, নখগুলো লম্বা হয়ে তীক্ষ্ণ আকার ধারণ করলো। অন্ধকারময় চোখের কোটরে দপ করে যেন আলো জ্বলে উঠল। মুখের চোয়াল যেন স্বাভাবিক থেকে অনেকটা বড় হয়ে গেল। একান ওকান বিস্তৃত হয়ে হা করে ওনার দিকে তাকিয়ে অদ্ভুত রকমের শব্দ করে হাসতে শুরু করলো। উনি দেখলেন এগুলির মুখের ধারালো দাঁতগুলো এমন যে এই দাঁতের ফাঁকা থেকে লালা গড়িয়ে পড়ছে। ভয়ঙ্কর এক ক্ষুধার্ত দৃষ্টিতে ওনার দিকেই তাকিয়ে আছে তারা। মনে হচ্ছে এখনই ছিঁড়ে খেয়ে ফেলবে সত্যজিৎ বাবুকে। এইবার ওনার ভয়ের মাত্রা চরমে পৌঁছে গেল। উনি আর সহ্য করতে পারলেন না। উনি তখনই বাড়ি থেকে ঝেড়ে দিলেন দৌড়। তখন কিন্তু ওনার আর কোনো স্বাভাবিক জ্ঞান নাই যে কোন দিকে যাবেন। পিছন থেকে ভয়ঙ্কর শব্দ আসছে, আমি খাবো, আমি খাবো। উনি তো দৌড়ানোর গতি আরো বাড়িয়ে দিলেন। সিঁড়ি থেকে নেমে সদর দরজা দিয়ে ছুটে এগিয়ে যাচ্ছেন। ঠিক এই সময় হঠাৎ সেই একটা ভয়ঙ্কর জিনিস দরজা আগলে দাঁড়িয়ে পড়ে। ওনার দৌড়ানোর গতি অনেক বেশি ছিল তখন, কিন্তু কি করবেন, দরজার সামনে তো সাক্ষাৎ মনে হচ্ছে মৃত্যু দাঁড়িয়ে আছে। এই সময় এক সেকেন্ডের জন্য নজর গেল ওই দরজার একটু পাশেই একটা আধ ভাঙা জানালার দিকে।
চাঁদের আলো একটু একটু করে সেই জানালার ভাঙা অংশ দিয়ে ভেতরে পড়ছে। উনি শেষ চেষ্টা করলেন ছুটতে ছুটতে সোজা ওই দিকটাতে, ছুটতে ছুটতে সোজা এক লাফ দিলেন সেই জানালার দিকে। জানালা ভেঙে গড়াতে গড়াতে উনি বাইরে গিয়ে পড়লেন। এর ফলে ওনার কাঁধের এক পাশে মারাত্মক ব্যথা পেলেন। তবু উনি দৌড়ানো থামালেন না, উঠে কোনো মতোই হাঁচড়ে পাঁচড়ে ছুটতে ছুটতে মূল ফটক পেরিয়ে রাস্তায় চলে আসছেন। হঠাৎ একটি ভ্যান রিক্সার সাথে উনি সজোরে ধাক্কা খান। দেখলেন যে এটা সেই রিক্সা চালক যিনি এখানে এনে ছেড়ে দিয়েছিলেন। তো এদিকে সত্যজিৎবাবু হাঁপাতে হাঁপাতে বললেন যে চলো চলো, নিয়ে চলো শিগগির এখান থেকে। রিক্সা চালক বললেন যে তাড়াতাড়ি উঠে বসেন, আমি তো জানতাম কিছু একটা হবেই। ওই বাড়িতে আপনি কেন গেলেন বাবু মশাই? ওখানে কেউ তো যায় না, এই বাড়িটা একটা অভিশপ্ত বাড়ি। এদিকে সত্যজিৎ বাবুর তো প্রবল তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, শরীরে প্রচন্ড ব্যথা, তবুও আধো আধো ভাবে ঘটনা বলার চেষ্টা করলেন। তো রিক্সা চালক চমকে উঠে বললেন যে সর্বনাশ, তাড়াতাড়ি আমার বাড়িতে চলেন। রিক্সায় উঠে উনি দেখেন যে পেছন থেকে কিছু জিনিস মনে হচ্ছে এগিয়ে আসছে রিক্সার দিকে, আর চিৎকার করছে দে দে আমাদেরকে দে। এখন কি দেবে, মানে এটা বলছে না দে দে আমাদেরকে দে। এদিকে রিক্সা চালকও বুঝতে পারছে যে বিপদ তো এখন পিছু নিয়েছে। রিক্সা চালক বলতেছেন যে খবরদার বাবু, পিছন দিকে তাকায়েন না, সৃষ্টিকর্তার নাম নেন, রিক্সার সামনের দিকে তাকান, আমি যত দ্রুত সম্ভব চালানোর চেষ্টা করতেছি। তো রিক্সাওয়ালা তো আসলে কত দ্রুত চালাবে, ওটা তো পাকা রাস্তাও না যে অনেক দ্রুত চালাবে, তবে উনি ওনার মতো করে চালাচ্ছেন আর কি। তো একটা পর্যায়ে এসে দেখা গেল পেছনে আর কিছু নাই। তো রিক্সা চালক তার বাড়িতে চলে আসছেন। তো রিক্সা চালকের ছেলে বের হয়ে আসে। তখন রিক্সা চালক বলে যে তোমার এক আঙ্কেল আসছে, মানে কাকা আসছে আর কি, তাকে নিয়ে আসছি, উনি আজকে আমাদের অতিথি। তো রিক্সা চালক তার স্ত্রীকে সবকিছু বলল। এরপর এই সত্যজিৎ বাবুকে হাত মুখ ধোয়ার জন্য পানি এনে দিল। তারপর ওনার সাথে কথা বলতেছেন, রিক্সা চালকও কথা বলতেছেন, রিক্সা চালকের ছেলে, তারপরে ওই রিক্সা চালকের স্ত্রী, মানে কথা বলে ওনাকে একটু স্বাভাবিক করার চেষ্টা করছেন। উনি যখন একটু স্বাভাবিক হয়েছেন তখন কাঁধের পাশের যে তীব্র ব্যথা এটা উনি অনুভব করলেন। ওই বাড়িতে আরো একজন বৃদ্ধ ভদ্রলোক ছিলেন, তিনি ওনাকে আদাব জানালেন, উনিও প্রত্যুত্তর দিলেন। এরপরে বৃদ্ধ ভদ্রলোক বললেন যে তার নাম হচ্ছে সতীনাথ বাবু, উনি এই গায়েরই একজন মানুষ। তো অনেক আগে নাকি হন্তদন্ত হয়ে এক লোক এই বাড়িতে আসছিল। তো হঠাৎ করে এই পূর্ণিমার রাতে এরকম উদ্বিগ্ন হয়ে আরেকজন লোককে আসতে দেখে এটা তো উনি কিছু সন্দেহ করেছেন যে কি ঘটনাটা কি। এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে, যে লোক এর আগেও আসছিল সেও নাকি ওই বেড়াতে গেছিল, পরে ওই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে ছুটতে এদিকে চলে আসছে। কারণ এইখানে আরেকটা লোক আসে, তার চেহারা স্রোত দেখে তো সন্দেহ করছেন, এই জন্য আসলে উনি এগিয়ে আসেন। এসে যখন জানতে পারলেন যে ওই অভিশপ্ত বাড়িতে এই সত্যজিৎ বাবু গেছিলেন, তখন তো ইনি খুব ভয় পাইছেন যে কি এক সর্বনাশা কথা, ওখানে কেউ যায় নাকি। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে আলোচনা হলো আর কি। সত্যজিৎ বাবু এতটাই ভয় পেয়েছিলেন যে এক নিঃশ্বাসে ঢক ঢক করে প্রায় 5-6 গ্লাস পানি খেয়ে ফেলেছিলেন। এরপর উনি কিছুটা স্বাভাবিক হন। এরপর সবাই মিলে ওনারা খাওয়া দাওয়া করতে বসেছেন। তো এই যে রিক্সা চালক, ওনার স্ত্রীর রান্নাটা খুবই ভালো ছিল, ক্ষুধাও লেগেছিল ওনার মারাত্মক। তখন রিক্সা চালকের স্ত্রী হেসে বলেন যে ভগবানের কৃপায় প্রাণ নিয়ে বেঁচে গেছেন। তখন ওই সত্যজিৎ বাবু বললেন যে হ্যাঁ তা তো অবশ্যই, ওই সময় যদি এই রিক্সা চালক যে গোবিন্দ, যার নাম হলো বোচা আর কি, তার প্রশংসা করলেন যে সে যদি ওই সময় না থাকতো কি যে অবস্থা হতো, আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে যেত। এরকম আসলে উনি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আর ওনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনার বিবরণ ওই সতীনাথ বাবুকে জানালেন যে এই এই ঘটনা ঘটছিল। সতীনাথ বাবু উনি তো আসলে বয়স্ক মানুষ, অভিজ্ঞতাও হয়েছে তার অনেক। তখন জমিদার বাড়ি সম্পর্কে জানতে চাইলেন যে আসলে ঘটনাটা কি। কারণ এই সতীনাথ বাবু ওনার আবার অনেক ঘটনা জানা যেত, অনেক বয়স, আশেপাশের অনেক জায়গা সম্পর্কিত ওনার অনেক ধারণা আছে।
তো সতীনাথ বাবু জানালেন যে ওনার বয়স অনেক হয়ে গেছে, প্রায় 80 বলতে মানে 80+ হয়ে গেছে আর কি। উনি নিজেও বিভিন্ন ঐতিহাসিক বিষয়গুলো জানার চেষ্টা করেন আর কি। 1943 সালের এক ভয়াবহ এবং প্রবল দুর্ভিক্ষের কবলে পড়েছিল তো গোটা বাংলা। সেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। এই দুর্ভিক্ষ আসলে একটা কৃত্রিম দুর্ভিক্ষ ছিল। চাল ডাল ভালো পরিমাণে পাওয়া যেত 1941 এবং 42-এর থেকেও আর কি আরো বেশি পাওয়া যেত 43-এ, কিন্তু ব্রিটিশ সরকার ভারত ছাড়ো আন্দোলন সহ্য করতে না পেরে এই দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। আর এই ব্রিটিশদের সাথে যোগ দিয়েছিল এই প্রতাপচন্দ্রের মতো জমিদার এবং ভূস্বামীরা। ব্রিটিশ সরকারের পদলেহন করার সুবাদে তিনি রায় বাহাদুর উপাধিও পেয়েছিলেন নাকি। সেই সময় দুর্ভিক্ষের কবলে পড়ে অন্যান্য গ্রামের মতো এই গ্রামও জনশূন্য হয়ে পড়ে তারা খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল। ওই গ্রামে একটা বটতলা ছিল, সন্ধ্যাবেলা আড্ডা হতো, আড্ডাও আর বসে না। বাড়ির তুলসী তলায় পানিও পড়ে না, মন্দিরগুলো ফাঁকা হয়ে পড়ে আছে, সেখানে প্রদীপ জ্বালাবারও কেউ নাই। দিনের পর দিন মানুষ না খেতে খেতে একদম কঙ্কালসার হয়ে যায়। অনেকে দুমুঠো খাবার আসায় শহরে গিয়েছিল, সেখানে তারা ভাতের মাঠটুকুও না পেয়ে আবারও গ্রামে ফেরত আসে। জমিদার প্রতাপচন্দ্রের বাড়িতে চাল ডাল সবই ছিল, তবে সেটা নিজেদের জন্য অথবা ব্রিটিশ সরকারের লোকদের জন্য। এই জমিদার ছিল খুবই নিষ্ঠুর স্বার্থপর প্রকৃতির একজন মানুষ। তৎকালীন তার ছেলে বিদেশ থেকে শিক্ষা লাভ করে দেশে ফিরে এসে যখন দেখে এই শোচনীয় অবস্থা, আর বিদেশি সরকারের কোনো এই বিষয়ে ভ্রুক্ষেপই নাই, সরকার যেন বিপ্লবীদের ন্যূনতম মানবিক অধিকারও না থাকে সেই বিষয়ে তারা খুব সচেতন। বিপ্লবীদেরকে মেরে ফেলতে হবে, তারা জেলে ঢুকলেও তাদেরকে মেরে ফেলতে হবে, কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না। আর বিপ্লবীদের অন্যতম উৎপাদন ক্ষেত্র এই বাংলা, এই বাংলাকে শাস্তি দিতে এরা একেবারে বদ্ধপরিকর ছিল। এসব বিষয় যখন জমিদারের ছেলে বুঝলেন, তখন উনি খুব কৌশলে গুদামের সমস্ত চাল ডাল ও সমস্ত অভুক্ত মানুষের মধ্যে বিলিয়ে দিতে শুরু করলেন। জমিদারের ছেলে ছিল একদম ভালো একজন মানুষ, সরল উদার সাহসী বুদ্ধিমান এক যুবক, কিন্তু ছেলের এরূপ আচরণ মেনে নিতে পারেননি জমিদার প্রতাপচন্দ্র। একদিকে ছেলেকে উচিত শিক্ষা দিতে, অন্যদিকে ব্রিটিশ সরকারের কাছে হেনস্থা হবার হাত থেকে বাঁচতে তিনি অত্যাচারের চরম সীমা অতিক্রম করেন। যে সকল জীবিত অথবা অর্ধজীবিত মানুষ তার ছেলের মাধ্যমে খাদ্য সামগ্রী সাহায্য পেয়েছিল, সবাইকে লাঠিয়ালের মাধ্যমে ধরে নিয়ে আসা হয় জমিদার বাড়িতে। এরপর তাদের চোখ কাপড় দিয়ে এবং হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। প্রত্যেকটা মানুষের শরীরের উপর টকবগে ফুটন্ত তেল ছুঁড়ে ফেলা হয়। অসহায় মানুষের গগন বিদারী চিৎকারে যেন এলাকা কেঁপে ওঠে। তীব্র যন্ত্রণায় চিৎকার করে মাটিতে ছটফট করতে থাকে মানুষেরা। এভাবেই কাতরাতে কাতরাতে প্রবল যন্ত্রণায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই মানুষেরা। বুড়ো বুড়ি, শিশু, যুবক কেউই বাদ যায় নাই নিষ্ঠুর জমিদারের এই নারকীয় অত্যাচার থেকে। অপরদিকে দোতলায় বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ধন সম্পত্তির অহংকারে মশগুল জমিদার এই দৃশ্য দেখে অট্ট হাসিতে ফেটে পড়ে। কিন্তু জমিদার প্রতাপচন্দ্র জানতেন না যে তারও জীবনের শেষ সময় চলে এসেছে। যেদিন তিনি এই হত্যাকাণ্ড করেছিলেন, ওই রাতেই জমিদার যখন নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক এই সময় এক অজ্ঞাত ব্যক্তি ঘরে ঢুকে ধারালো এক তরবারি দিয়ে আঘাত হানে জমিদারের উপরে। তরবারির এক কোপেই ঘুমন্ত জমিদারের মাথা আলাদা করে দেয় দেহ থেকে। এরপরে ঘরে আগুন নিক্ষেপ করে বাইরের দিকে দৌড় দেয়। আগুন দ্রুত এক ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ে। বাইরের প্রহরীরা আগুন দেখে যখন বাড়ির ভেতরে ছুটে আসে, ঠিক তখনই সেই অজ্ঞাত ব্যক্তির সাথে জোরে ধাক্কা লেগে পড়ে যায়। কিন্তু অজ্ঞাত ব্যক্তি হুড়মুড় করে উঠে আবার দৌড় দেয়। প্রহরীরা সন্দেহবশত তার পিছনেই ছোটে। খুব অল্প সময়ে সেই অজ্ঞাত ব্যক্তিকে ধরে ফেলে প্রহরীরা। একটি চাদর দিয়ে ঢাকা ছিল সেই অজ্ঞাত ব্যক্তির চেহারা। চাদরটি সরাতেই তারা অবাক হয়ে যায়। এই ব্যক্তি আর কেউ নয়, জমিদারের নিজের ছেলে স্বয়ং। তার হাতে থাকা রক্তাক্ত তরবারি দেখে প্রহরীরা বিভিন্ন প্রশ্ন করতে থাকে। যখন তাকে গ্রেফতার করতে যাবে বলে এগিয়ে আসে, ঠিক তখনই সেই জমিদারের ছেলে আক্রমণ করে বসে তাদের উপর। সবাইকে জখম করে ছুটে পালিয়ে যায় অন্ধকারের মধ্যে। সেই রাতে পুরো জমিদার বাড়ি দাউ দাউ করে জ্বলে শেষ হয়ে যায়। এভাবেই জমিদার বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ছেলের কি হলো, এই বিষয়টা তো
কৌতূহল সৃষ্টি হবেই। জানা যায় ওনার ছেলে 1946 সালে সাম্প্রদায়িক দাঙ্গায় নাকি প্রাণ হারিয়েছিলেন কিছু উগ্র অমানুষের হাতে। যেহেতু সে জমিদারের ছেলে, অনেকেই মনে করেছিল সেও ওই জমিদারের মতোই। কিন্তু এখানে নাকি আর একটা তথ্য রয়েছে, সেটা হচ্ছে ব্রিটিশ সরকার চক্রান্ত করেই নাকি তাকে হত্যা করেছিল সাম্প্রদায়িক দাঙ্গার ভিতরে, মানে একটা মব সৃষ্টি করে তাকে ওভাবে হত্যা করেছিল। কারণ এই ছেলেটা একটা বিপ্লবী হয়ে উঠেছিল, যার কারণে সরকার তাকে সরাসরি না মেরে মানুষ দিয়েই মেরেছিল। আর এই সমস্ত ঘটনা শোনার পর সত্যজিৎ বাবু ওই সতীনাথ বাবুকে প্রশ্ন করলেন যে তা আমি যা যেই জিনিসগুলো দেখলাম, ভুতুরে জিনিসগুলো, এগুলো তাহলে সবই সত্যি? তখন সতীনাথ বাবু বললেন যে হয়তো বা সত্যি, কারণ ওখানে তো বিভিন্ন মানুষজন গেছে, যাওয়ার পরে তো বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, অনেকেই মারা গেছে, আর সবারই তো একটা অসৎ উদ্দেশ্য ছিল, এই জন্যই হয়তো বা বাঁচে নাই। আপনার একটা ভালো উদ্দেশ্য ছিল, এই জন্য কোনো মতে চলে আসছেন। তবে আপনার ভাগ্যটা আসলেই ভালো যে আপনি ঠিক সময়ে কোনো ভূত প্রেতের খপ্পরে না পড়ে মানুষের হাতেই পড়ছিলেন, যার কারণে আপনি বেঁচে গেছেন। তবে সত্যজিৎ বাবু উনি যেই বিষয়টা বুঝতে পেরেছিলেন সেটা হচ্ছে ওই প্রতি পূর্ণিমার রাতে ওখানে থাকা যেই অশরীরীরা রয়েছে, যেই ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিনেরা রয়েছে, তারা মূলত ওই জায়গাটাতে খুব অ্যাক্টিভ হয়ে যায়, যার কারণেই এখানে এই ঘটনাগুলো মানুষ দেখতে থাকে। তাছাড়া এখানে যেহেতু অনেক অপমৃত্যু হয়েছে, বহু মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে। এই কারণে এখানে আসলে কোনো মানুষজন আসুক, এটা ওখানে থাকা ওই অশরীররা চায় না। ওই বাড়িতে এক রাত থেকে পরবর্তীতে সত্যজিৎ বাবু চলে এসেছিলেন। তবে উনি যে শিক্ষাটা পেয়েছিলেন, এই শিক্ষাটা ওনার সারা জীবনের জন্য ছিল। উনি চিন্তা করেছেন যে এভাবে আর কখনোই কোনো পরিত্যক্ত বাড়িতে যাওয়া উচিত নয়। তবে সত্যজিৎ বাবুর মনের মধ্যে একটাই প্রশ্ন, যে জমিদারের যে ছেলেটা, এই ছেলেটা যে মারা গেল বা তাকে হত্যা করা হলো, এটা আসলে কিভাবে সম্ভব হয়েছিল? সতীনাথ বাবু নাকি জানিয়েছিলেন যে জমিদারের ছেলে যখন প্রহরীদের হাতে ধরা পড়ে যায়, তখন সন্দেহের বশে তারা তো অনেক প্রশ্ন করেছিল, আগুন লেগে গেছে এই জন্য তার ছেলে পালাচ্ছে, এরকমটা বলেছিল। কিন্তু হাতে তরবারি, রক্ত, এরকম দেখলে তো সন্দেহ হওয়ারই কথা। তো তাদেরকে তো আহত করে কাউকে কাউকে মেরে ফেলে ওখান থেকে চলে গিয়েছিল। ওই আহত যে হয়েছিল যারা, এদের মধ্যে একজন নাকি ব্রিটিশ সরকারের কাছে অনেক তথ্য বলে দেয়, এবং এরপরেই তাকে মেরে ফেলার একটা প্লট তৈরি করা হয়েছিল। বিভিন্নভাবে তাকে সরাসরি মারতে না পেরে তখন এই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। তো যাই হোক, ওই রাত্রে সত্যজিৎ বাবু ওই বাড়িতেই ছিলেন। পরদিন সকালবেলা রিক্সা চালকের স্ত্রী, ছেলে সবাই হাসি মুখে ওনাকে বিদায় জানায় আর অনুরোধ করে আবারও এখানে যেন আসেন। তো উনি নিজেও তার এলাকায় এই রিক্সা চালক, তার স্ত্রী, তার ছেলে, তারপরে এই যে সতীনাথ বাবু, তাকেও বেড়ানোর জন্য আহ্বান করেন আর কি। দিনের বেলা ওই ভূতের বাড়িটা আবারও দেখতে গিয়েছিলেন বাইরে থেকে, তবে আর ভিতরে যান নাই। আসলে এখানে অনেক বিষয় রয়েছে যা ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত। যারা আসলে অত্যাচারী, তাদের কখনোই ভালো হয় না। অন্যের ক্ষতি দেখলে যাদের মনে আনন্দ হয়, অন্যকে খেতে না দিয়ে মৃত্যুর পথে ঠেলে দেয়াই যাদের একটা আনন্দের কাজ হয়, যে পৈশাচিক আনন্দ পায়, এরাও একটা সময় ধ্বংস হয়ে যায়। তারা ধ্বংস হয়ে যায়, তাদের জায়গায় আরো ভয়ঙ্কর সমস্ত দুষ্ট জিনেরা এসে আশ্রয় গ্রহণ করে। এরাও অনেকের ধ্বংসের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। এইভাবেই ধ্বংসলীলা চলতে থাকে। যাই হোক, ওই রাত্রে ওনার সাথে এই ঘটনাটি ঘটেছিল।
তবে উনি নাকি এর পরেও একবার ওই জমিদার বাড়িতে গিয়েছিলেন রাতের বেলা, তবে সেই রাতে উনি আর ওই বাড়িতে ঢোকেন নাই। উনি সাহস সঞ্চয় করেছিলেন, কিন্তু ওই সাহস আর কাজে লাগে নাই। কাছে গিয়ে আবার সেই ভয়ের ঘটনা মনে পড়ে। উনি চিন্তা করেছেন যাই একবার, আর একবার গিয়ে দেখি কি হয়। এবার আরো সাহস নিয়ে গেছেন যে এবার আরো কিছু করবেন, এবার আরো কিছু প্রস্তুতিও নিয়ে গিয়েছিলেন, এই যে তাবিজ টাবিজ মাদুলি এগুলো নিয়েও গেছিলেন। তবে শেষ পর্যন্ত ওনার সাহস হয় নাই, উনি ওখান থেকেই আবার চলে আসছেন। এখনো ওই বাড়িটা নাকি ওইভাবেই আছে। এরকম অনেক জমিদার বাড়ি কিন্তু রয়েছে, এই বাংলাদেশেও রয়েছে, ভারতেও রয়েছে, যেগুলো অভিশপ্ত অভিশপ্ত হয়ে গেছে। কেননা সেখানে অনেক মানুষকে নিষ্ঠুর অমানবিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। অনেক জমিদার বাড়িতে ফাঁসির মঞ্চও ছিল, আর ওখানে ফাঁসি দিয়ে মারা হলে ব্রিটিশ সরকার কোনো বিচার করত না। এটা একটা অলিখিত আইনই করে ফেলেছিল যে জমিদাররা কাউকে হত্যা করলে কোনো বিচার হবে না, কারণ ব্রিটিশরা চিন্তাই করত যে তাদের স্বার্থ রক্ষার জন্য এই জমিদারদেরকে তারা রেখে দিয়েছেন। সুতরাং তারা যাদেরকে ফাঁসি দেবে, মেরে ফেলবে, এতে ব্রিটিশ সরকারের উপকারী হবে। এই জন্য এগুলোর কোনো বিচার আচার কিছুই হতো না। ব্রিটিশ সরকাররা কিন্তু তারা তাদের খাজনা আদায়ে বেশ সতর্ক থাকতেন। কোনো জমিদার যদি ঠিক সময় মতো খাজনা না দিত, সাথে সাথে তার জমিদারি কিন্তু নিলামে উঠত। কোনো জমিদার যতই ব্রিটিশদেরকে উপকার করুক না কেন, টাকা পয়সা না পেলে ওই জমিদারকে ভুলে যেতে তাদের এক সেকেন্ডও সময় লাগতো না। স্বার্থই তাদের কাছে আসল। আর তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিষ্ঠুরভাবে যারা অসংখ্য মানুষকে মেরে অভিশাপ কুড়িয়েছেন, অভিশপ্ত হয়েছেন, তাদের এই অভিশাপে ওই বাড়িগুলো এখনো অভিশপ্ত হয়ে রয়েছে। এই কারণেই ওই বাড়িগুলোতে অনেক সুপার ন্যাচারাল এন্টিটিগুলো আশ্রয় গ্রহণ করেছে। এই জন্য ওই বাড়িগুলো থানা বাড়ি বা হন্টেড হাউস হয়ে গিয়েছে। এগুলোই মূলত হন্টেড হাউস তৈরি করার পেছনে মূল ভূমিকা রাখে, কারণ যেখানে এই ধরনের নিষ্ঠুর হত্যাযজ্ঞ চলে সেখানে অনেক ধরনের শক্তিশালী জিনেরা এসে আশ্রয় গ্রহণ করে। ওই জায়গাগুলোতে অনেক নেগেটিভ এনার্জি তৈরি হয়, আর যারা নেগেটিভ এনার্জি নিয়ে কাজ করে তারা এই সমস্ত জায়গায় থেকে তাদের শক্তিগুলো আরো বাড়াতে পারে। এই জন্যই মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। এই ধরনের ঘটনা যে শুধু ওই জমিদার বাড়ির ক্ষেত্রেই হয়েছে তা না, এরকম ঘটনা কিন্তু আরো অসংখ্য জমিদার বাড়ি ইনভেস্টিগেশন করতে গিয়ে এই জিনিসগুলো দেখেছেন। এমন কিছু মহিলাদেরকে দেখেছেন, শোনা যায় যে ওই মহিলা ওই জায়গাতে নিহত হয়েছিলেন, তাকে এরকম দেখা যায়, তার নুপুরের আওয়াজ শোনা যায়, রাতের বেলা সেই জলসা ঘরে আলো ঝলমল করে ওঠে, সেই ঘর পর্যন্ত গিয়ে কোনো মতে প্রাণ নিয়ে ফিরেছেন। এমন মায়াজালে আবদ্ধ হওয়া লোকজনও কিন্তু এখনো খুঁজলে অনেক পাওয়া যাবে। বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। ধন্যবাদ জানাচ্ছি শোভন ভাইকে দারুণ একটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। প্রিয় লিসেনার্স, ঘটনা কেমন লাগছে তা জানিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিও লাইক বাটন প্রেস না করে থাকলে দ্রুত প্রেস করে দিন। চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। দুর্দান্ত অনেকগুলো ঘটনা উনি আমাদেরকে পাঠিয়েছেন। তো চলুন আজকের ঘটনা শুরু করি। আজকের যে ঘটনাটি, এটি ওনার আপন মেজ ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা, যা আসলে ভাষায় প্রকাশ করাটা অত্যন্ত কঠিন। উনি এই ঘটনাটি পাঠানোর আগে এবং পরে কয়েকবার আমাকে বলেছেন যে ভাই, এই ঘটনাটি লিখতে গিয়ে আমি বারবার আবেগ আপ্লুত হয়ে পড়ছি, কেননা এটার সাথে আমাদের পরিবারের অনেক স্মৃতি, অনেক নির্মম বিষয় জড়িত হয়ে গেছে। এই কারণে এই ঘটনা লিখতে গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছে। আসলে নিজেদের ঘটনা এইরকম মর্মস্পর্শী বিবরণ দিয়ে লিখে পাঠানো এটা অত্যন্ত কঠিন বিষয়। এই ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি ঘটনা। ঘটনার সময়কাল 1987 সাল থেকে 90 সালের মধ্যে। এই আবির ভাইয়ের যেই কজন ভাই বোন ছিলেন তার মধ্যে মেজ ভাই ছিলেন হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম। আবির ভাইয়ের বাবা উনি 1988 সালের দিকে
একটি ছাড়া বাড়ি কিনেছিলেন। মুজাই মুন্সির ছাড়া ভিটা বলা হতো। ছাড়া ভিটা বলতে বিরান ভিটা। কয়েকশো বছর ধরে নাকি ওই ভিটাটা পড়েছিল। এরপর এই আবির ভাইয়ের বাবা, উনি ছাড়া ভিটা কি বিরান ভিটা এসবের কোনো তোয়াক্কা না করে লোহা কাঠ, সুন্দরী কাঠ, শাল কাঠের মিশ্রণে অনেক বড় দোতলা বিশিষ্ট একটি ঘর তৈরি করেছিলেন। সেখানে মোট প্রায় 16টা রুম ছিল। আর ওই সময় অনেক দূর দূরান্ত থেকে ওনাদের ঘর দেখার জন্য নাকি লোকজন আসতো। তবে ওই বাড়িতে ঘর ওঠানোর সময় অনেক রাকি, তারপরে কবিরাজ, ওঝা এনারা নাকি নিষেধ করেছিলেন। বলেছিলেন ওইখানটায় ঘর তৈরি করা নাকি ঠিক হবে না, এই ভিটাটা মানুষের জন্য বসবাসের উপযোগী নয়। ওনাদের ঘরের উত্তর পূর্ব পাশে আরো একটা বাড়ির কর্নার রয়েছে, যেখানে নাকি একটা হালট ছিল। হালট বলতে বোঝায় যেখান দিয়ে মানুষজন চলাচল করে। সরকারি ম্যাপের নকশা রয়েছে আর কি রাস্তার, ওই দিক দিয়ে অনেক মানুষই চলাচল করত। বিশেষ করে ওনাদের অনেকগুলো গরু ছিল, যা ওই হালট দিয়ে ওনার মেজ ভাই শহীদুল ইসলাম কোলায় নিয়ে যেতেন। কোলা মানে হচ্ছে ধানের জমি, যেটা পৌষ মাঘ মাস সহ বছরের 6 মাসে শুকনো থাকতো, অন্য সময় সেখানে পানি থাকতো। তো ওখানটাই গরুকে ঘাস খাওয়ানোর জন্য রাখালদের কাছে দিয়ে আসতো। এরকম চলতে থাকে প্রায় 1 বছর। এরই মাঝে আবির ভাইয়ের আম্মা ওনার স্বপ্নে এক ভয়ঙ্কর মহিলাকে দেখতে পান, যার চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। কালো কুচকুচে, পরনে লাল টুকটুকে একটি শাড়ি। তিনি আবির ভাইয়ের আম্মাকে স্বপ্নে বলতেন, আমাকে তোর একটা ফল দে, আমি তোকে অনেক স্বর্ণ গহনা টাকা পয়সা দিব। আবির ভাইয়ের মা ছিলেন খুবই পরহেজগার এবং ধনী পরিবারের সন্তান। কারণ আবির ভাইয়ের নানার মাত্র 2টি সন্তান ছিল, এক ছেলে এক মেয়ে। এই মেয়ে হচ্ছে আবির ভাইয়ের মা। আর আবির ভাইয়ের নানা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে বাড়ি করেছিলেন, যাতে করে আবির ভাইয়ের মা এবং ভাই মানে আবির ভাইয়ের মামা একসাথেই থাকতে পারেন তাদের পরিবার নিয়ে। তো এই যে বাড়িটা, এই বাড়িটা আসলে মানে নেয়ার যে কার্যক্রম, এই কার্যক্রমটা শুরু হয়েছিল কিন্তু আবির ভাইয়ের নানার হাত ধরে। এরপরে ওনার বাবা এটার যে বাকি কাজ সেটা সম্পন্ন করেছিলেন। আর নেয়ার কার্যক্রমটা শুরু হয়েছিল আবার 1987 সালের দিক থেকে। এই জন্যই মূলত এই ঘটনার সূত্রপাতটা 1987 থেকে 1990 সাল। তার আগে তো ওনারা অন্য জায়গায় থাকতেন, অন্য জায়গা বলতে পাশেই আর একটা জায়গাতে, সেখানেও বেশ বড় জায়গা নিয়েই থাকতেন। কারণ আবির ভাইয়ের নানা তো বেশ বড় জায়গা নিয়েই তার সন্তানদের জন্য বাড়ি করেছিলেন। তো যাই হোক, ওনারা তো ঘর বাড়ি করেছেন, কাজকর্ম শুরু করেছেন। আর আবির ভাইয়ের অনেকগুলো ভাই বোনও তখন আছে। তো নতুন যে বাড়িটা তৈরি করা হয়েছিল আর কি, মানে এই যে ছাড়া বাড়িতে, এই বাড়িতে আসার আগেই তো তার অনেকগুলো ভাই বোন আছে। তবে তখনও কিন্তু আবির ভাই ওনার জন্ম হয়নি, মানে যখন এই কর্মকাণ্ড শুরু হয় আর কি। 1 বছর চলে যায় ওই নতুন বাড়িতে। এর ভিতরে কিন্তু মূলত এই ঘটনা ঘটে। আর 1 বছরের মাথায় গিয়ে ওই স্বপ্নটা আবির ভাইয়ের মা দেখেছিলেন। স্বপ্ন দেখার পর আরো বেশ কয়েকদিন চলে যায়। ওই মহিলা নাকি স্বপ্নের মধ্যে কখনো ভিখারির বেশে, কখনো অন্য বেশে স্বপ্নে এসে বিভিন্ন জিনিস চাইতো, স্পেশালি ফল আর নারকেল এটা যেত। ওনার মা এই বিষয়ে একটা পর্যায়ে ভয় পেয়ে যান। এরপর ওনার ক্লাসমেট সহপাঠী বারবাকপুর গ্রামের মোহাজ্জেল ওঝা তার শরণাপন্ন হন। কারণ তিনি ওই গ্রামের অত্যন্ত স্বনামধন্য একজন রাকি ছিলেন। তিনি সকল বিষয় শুনে ওর মাকে বলেন যে, বোন তুমি চিন্তা করো না, আমি বিষয়টা জানার চেষ্টা করছি যে ঘটনাটা কি, কেন ওই ভয়ঙ্কর চেহারার মহিলাটা স্বপ্নের মধ্যে এসে তোমাকে এগুলো বলছে। এর 2 দিন পরে মোহাজ্জেল ওঝা আবির ভাইদের বাড়িতে আসেন এবং আবির ভাইয়ের মেজ ভাইকে বলেন যে, ভাগিনা তুমি 1 সপ্তাহের ভিতরে কোনো গাছ তো দূরের কথা, একটা উঁচু জায়গাতে উঠবা না। আর ওই মোহাজ্জেল ওঝা উনি কিন্তু
আবির ভাইয়ের মাকেও খুব ভালো করে সতর্ক করে দিয়েছিলেন যে এই এক সপ্তাহের মধ্যে ভয়ঙ্কর একটা বিপদ কিন্তু ঘটে যাবে, ওকে সবসময় চোখে চোখে রাখতে হবে। সমস্যাটা হয় কি, আবির ভাইয়ের যে মেজ ভাই উনি ছিলেন খুবই ডানপিটে এবং সাহসী মানুষ, সেই সাথে পরোপকারী। কারো উপকারের কথা শুনলে সে সবার আগে সেখানে হাজির হয়ে যেত। মোহাজ্জেল ওঝা উনি চলে যাওয়ার দুদিন পরে ওনার মেজ ভাই সকালে গরুগুলো নিয়ে কোলায় যায়, রাখালদের কাছে গরুগুলো দিয়ে বাসায় এসে সকালের ভাত খাবে, এই জন্য সে রওনা দিয়েছে। তবে আসার সময় ওনাদের যে হালতটা থাকে, মানে আসার যে রাস্তাটা, ওই দিক দিয়ে আসার সময় আমাদের আবির ভাইয়ের যেই পূর্বের বাড়ি, এই পূর্বের বাড়ির একজন প্রতিবেশী, তার নাম হচ্ছে আনোয়ার মুন্সি, যাকে ওনারা নানা বলে সম্বোধন করতেন। তিনি হঠাৎ করে মেজ ভাইকে অনুরোধ করে বলেন যে নানু একটু উপকার করবা। তখন ওনার মেজ ভাই বলছেন যে কি উপকার? উনি বলেন যে আমাদের একটা সুপারি গাছ আছে, সুপারিগুলো পেকে গেছে, একটু পেকে মানে তো পেকে পড়ে যাবে, তো নষ্ট হয়ে যাবে, একটু পেরে দিবা। মেজ ভাই তখন তার বয়স 14 কি 15 বছর, তখন বলেন হ্যাঁ ঠিক আছে পেরে দেবো, এই দেওয়ার সমস্যা কি। এই বলেই উনি গাছে ওঠা শুরু করেছেন। এই যে মোহাজ্জেল ওঝা উনি যে নিষেধ করেছেন, এই বিষয়টা ওই সময় উনি একদমই ভুলে যান। উনি তো গাছে উঠে গেছেন। গাছে ওঠার পর, সুপারি গাছের মাথায় ওঠার পর কিন্তু ওই যে বিভিন্ন ছড়া থাকে সুপারির, উনি টেনে টেনে কয়েকটা ছড়া গাছের নিচে ফেলে দেন। হঠাৎ করে তখন তিনি দেখতে পান কালো কুচকুচে ভয়ঙ্কর চেহারা, লাল শাড়ি পরা এক মহিলা ওই গাছের মাথার উপরে কোত্থেকে যেন চলে আসছে। খুব রাগান্বিত ভাবে সে এই মেজ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে ওই গাছের মাথার উপর দাঁড়িয়ে থেকেই অনবরত লাথি মেরে যাচ্ছে মেজ ভাইয়ের হাতে এবং বলছে তোকে তো নিয়েই ছাড়বো রে, তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলেই ওই ভয়ঙ্কর চেহারার মহিলাটা বিভৎস রূপ ধারণ করেছে। এমনিতে তো কালো কুচকুচে ছিল, তখন তাও মানুষের মতো মনে হচ্ছিল। এরপর তার চেহারাটা বিভৎস রূপ ধারণ করে, যা ভাষায় প্রকাশ করবার মতো নয়। আর এই যে ক্রমাগত লাথি মারছিল হাতে, হাত দিয়ে তো গাছটা জড়িয়ে ধরে রেখেছিল, যার কারণে ওই গাছের একদম উপর থেকে মেজ ভাই নিচে পড়ে যান। নিচে পড়ার সময় আগে আম গাছের একটা ডালের উপরে পড়ছেন, এরপরে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যান। পড়ার পর মেজ ভাই অজ্ঞান হয়ে যান। এদিকে এই যে যিনি ডেকে নিয়ে আসছিলেন আনোয়ার মুন্সি, উনি মেজ ভাইকে কোলে তুলে নিয়ে সরাসরি তার বাড়ির ভিতরে নিয়ে যান। মাথায় তেল পানি দিতে থাকেন, কারণ উনি তো গাছে উঠিয়েছেন, ছেলেটা উপর থেকে পড়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, এখন উনি কি জবাব দেবেন, ওনার মধ্যে তো ভয় কাজ করছে। মেজ ভাই যখন গাছ থেকে পড়ে গেছে তখন কিন্তু বিকট একটা শব্দ হয়েছে। ওই শব্দ পেয়ে আবির ভাইয়ের মেজ আপা নাজমুন নাহার বলাকা, তার সেজো আপা, তারপরে আরেকজন বোন শামসুন নাহার আক্তার সালমা আপা, ওনারা ছুটে গেছেন। গিয়ে দেখেন গাছের নিচে সুপারি ছড়িয়ে ছিটিয়ে আছে, আর একটা আম গাছের বড় ডাল নিচে ভেঙে পড়ে আছে। এরই মাঝে চারদিকে মেজ ভাইকে খোঁজাখুঁজি শুরু করে দেওয়া হয়। মাত্র ঘন্টা খানেকের ভেতরেই পৃথিবীটাই যেন ওলট পালট হয়ে যায় ওনাদের পরিবারের। এর কিছুক্ষণ পর আবির ভাইয়ের বাবা, আবির ভাইয়ের বড় ভাই এবং ওনার মা ও ভাই বোনেরা আনোয়ার মুন্সির বাড়িতে যান। গিয়ে দেখেন ভেতর থেকে দরজা দেয়া। তখন দরজা ভেঙে ওনারা ভিতরে ঢুকে দেখেন এই আনোয়ার মুন্সি সহ তার স্ত্রী সন্তানেরা মেজ ভাইয়ের যত্ন করছে। মেজ ভাই অবশ্য তখন কথাও বলছে। মেজ ভাই বলেন যে না তেমন কিছু হয় নাই, ব্যথা পাইছে একটু। এই তখন এই আনোয়ার মুন্সি হাত জোর করে আবির ভাইয়ের বাবার কাছে ক্ষমা চান যে ওনার আসলে ভুল হয়ে গেছে, তাকে গাছে উঠিয়েছে আর কি। আবির ভাইয়ের বাবা বেশ ক্ষমতাশালী এবং রাগী মানুষ হলেও উনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী এবং একজন ক্ষমাশীল ব্যক্তি। তিনি প্রতিশোধ না নিয়ে আনোয়ার মুন্সিকে ক্ষমা করে তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসেন। তো মেজ ভাইকে তৎকালীন সাগরদী মেডিকেল নামে পরিচিত বর্তমান বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা করানো হয়। তিনি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যান আল্লাহর রহমতে 2 সপ্তাহের ব্যবধানে। এরপর আবার সকল কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে। একদিন গভীর রাতে আবির ভাইয়ের মা স্বপ্নে দেখেন সেই কালো কুৎসিত বিভৎস মহিলা লাল একটি শাড়ি পরে ওনাদের বাড়ির উঠোনে এসে দাঁড়ায়, আর ওনার মাকে বলছে তোর ফল আমি নিয়ে গেছি, এখন শুধু সময়ের অপেক্ষা।
এই বলে বীভৎসভাবে নাকি হাসতে থাকে। এ সময় স্বপ্নের ভিতর ওনার আম্মা ওই মহিলাকে দূর দূর করে তাড়িয়ে দেন বাড়ি থেকে। তবে ওই বাড়ির উঠোন থেকে যাওয়ার সময় ওই বীভৎস মহিলা নাকি স্বপ্নের মধ্যেই আবির ভাইয়ের মাকে বলেছিলেন যে অনেক কিছু নেব রে, অনেক কিছু নেওয়ার বাকি আছে, শুধু এইটা না, আর অনেক কিছু নেব। এই বলে ওই বীভৎস মহিলাটাকে হাসতে হাসতেই নাকি ওই উঠোন থেকে অন্যদিকে চলে গিয়ে অদৃশ্য হয়ে যায়। এরকম চলতে চলতে প্রায় 3 মাস অতিবাহিত হয়ে যায়। এরপর হঠাৎ করে এই মেজ ভাইয়ের মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়, আর তার সবসময় বমি বমি ভাব মনে হতো আর কি। তাকে তখন নেওয়া হয় রাজাপুর উপজেলা সদর হসপিটালে। বলে রাখা ভালো, ওই সময় কিন্তু সরকারি হাসপাতাল ছাড়া কোনো প্রকার বেসরকারি হসপিটাল বা ক্লিনিক আশেপাশে খুব একটা ছিল না। পরে ওখান থেকে ডাক্তার যখন দেখানো হয়, ডাক্তার মেজো ভাইকে দেখে বলেন অবস্থা তো জটিল মনে হচ্ছে, বরিশাল সাগরদী মেডিকেলে নিয়ে গেলে ভালো হবে। আবার বরিশাল সাগরদী মেডিকেলে নিয়ে যাওয়া হয়, যেটা বর্তমানে বরিশাল এই যে শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটাল আর কি। ওখানে নিয়ে আসার পর তৎকালীন ব্রেন বিশেষজ্ঞ একজন সার্জন ছিলেন, তিনি পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত ঢাকার পিজি হসপিটালে রেফার করেন। এরপর পিজি হসপিটালে প্রায় 2 মাস চিকিৎসা করার পর ডাক্তার বলেন যে ব্রেন একটা স্পট দেখা যাচ্ছে, যদি সম্ভব হয় আরো উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে। বর্তমান যে চেন্নাই, এই চেন্নাইয়ে মাদ্রাজ মেডিকেল মিশন বিশেষায়িত হসপিটাল যেটা রয়েছে, চেন্নাইয়ের পূর্ব নাম তো মাদ্রাজ, তো ওই সময়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। এনামুল হক আবির ভাইয়ের বাবা একজন উচ্চশিক্ষিত মানুষ ছিলেন। তিনি বুঝতে পারলেন যে তার ছেলের অবস্থা বেশি একটা ভালো না। তিনি খোলামেলা ভাবেই ডাক্তারের সাথে আলাপ আলোচনা করার চেষ্টা করলেন। ডাক্তার জানান যে পরীক্ষায় যতটুকু ধরা পড়েছে তাতে তেমন একটা ক্রিটিক্যাল কোনো একটা বিষয় যে আছে মনে হচ্ছে না, যেহেতু ব্রেনের একটা বিষয়, আরো উন্নত চিকিৎসা তো করার দরকার, যেটা এই পিজি হসপিটালে নেই। এরপর শুরু হয় মেজো ভাইকে ভারতের তৎকালীন মাদ্রাজ মেডিকেল মিশন বিশেষায়িত হসপিটালে নেয়ার তোড়জোড়। টাকা পয়সার তো একটা ব্যাপার ছিল, এর মধ্যে 1 বছরে কয়েক লক্ষ টাকা শেষও হয়ে গেছে। আবির ভাইয়ের মায়ের প্রায় 1 সের ওজনের স্বর্ণের গহনা বিক্রি করা হয়েছিল, যার ওজন প্রায় 1 সের। পাশাপাশি 20 বিঘা জমি নগদ টাকায় বিক্রি করা হয় চিকিৎসা করানোর জন্য। ভারতে নিয়ে যাওয়া হয়, সেখানে প্রায় 6 মাস চিকিৎসার পর আগের থেকেও আল্লাহর রহমতে বেশ সুস্থ হয়ে ওঠেন মেজো ভাই। পর ডাক্তারের পরামর্শে মেজো ভাইকে নিয়ে আসা হয় দেশে। প্রায় 3 মাস সুস্থ থাকার পর আবার শুরু হয় প্রচন্ড মাথায় যন্ত্রণা। পুনরায় আবার তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার পিজি হসপিটালে। বলে রাখা ভালো, ওই সময় ওনাদের এলাকার ওই সময়ের আর কি উপজেলা চেয়ারম্যান মোকসেদ মৃধা, ওনার ছেলে ইংল্যান্ড থেকে ডাক্তারি পড়ে এসেছিলেন। এরপর উনি পিজি হসপিটালের নিউরো সার্জন হিসাবে কাজ করছিলেন। তার তত্ত্বাবধানেই মূলত মেজো ভাইয়ের চিকিৎসা শুরু হয়। তৎকালীন ঢাকা পিজি হসপিটালের নিউরো সার্জন প্রধান বিশেষজ্ঞ ডাক্তার রশিদ উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ব্রেইনের যেই মেইন চিকিৎসা, এটার মূল কাজগুলো শুরু হয়ে যায়। আবির ভাইয়ের মেজো ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম ছিলেন খুবই সুদর্শন। এলাকাবাসীর মতে তার মতো সুদর্শন ছেলে নাকি ওই সময় ওনার ওই উপজেলায় খুব একটা দেখাই যেত না। উনি অসুস্থ, পিজিতে ট্রিটমেন্ট উনি নিচ্ছেন। অসুস্থ হলেও উনি ছিলেন খুবই ডানপিট এবং চঞ্চল প্রকৃতির। এই যে অসুস্থতা যে ওনার আছে, এর পরেও মাঝে মাঝে উনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ পড়ার জন্য আসতেন। তৎকালীন খতিব আল্লামা হজরত মাওলানা ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাইহের সাথে ওনার ভালো পরিচয় হয়। উনিও মেজো ভাইকে খুব আদর করতেন আর নাতি বলে সম্বোধন করতেন। এরই মাঝে আবির ভাইয়ের মাকে স্বপ্নে ভয়ঙ্কর মহিলা আবারও ভয় দেখানোর চেষ্টা করে। এরই মাঝে হয় কি, আবির ভাইয়ের মা ওই মোহাজ্জেল ওঝা যিনি, তাকে খবর পাঠান। উনি পরদিন আসেন ওনাদের বাড়িতে। তিনি বাড়িতে প্রবেশ করার আগেই থমকে দাঁড়ান এবং বলে ওঠেন, এ কি সর্বনাশ, এ কি ভয়ানক কাণ্ড। এই বলেই উনি বাড়িতে প্রবেশ না করে ফিরে যান। ওই রাতেই এই মোহাজ্জেল ওঝা
ওই ভয়ঙ্কর চেহারার কালপরীকে হাজির করতে সক্ষম হন। কেন এই পরিবারের ক্ষতি সে করছে এটা জানতে চাওয়া হয়। ওই সময় এই কালপরী জানান যে নতুন যে ঘরটি তৈরি করা হয়েছে ওই ঘরটির একটা অংশ ছিল কৈলাস কর্মকার নামের একজন ধনাঢ্য ব্যক্তির পরিত্যক্ত ঘর। এই কৈলাস কর্মকার উনি একটা সময় দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, আর কৈলাস কর্মকার আবার দেশে ফেরত এসে 1985 সালের দিকে তাদের এই পরিত্যক্ত জায়গাটা মূলত বিক্রি করে দিয়ে যান। আর বিক্রি করে দেওয়ার পর এই জায়গাটা কিনে ফেলেন এনামুল হক আবির ভাইয়ের বাবা। এরপর কৈলাস কর্মকার আবারও ভারতে চলে যান, আর উনি ফেরত আসেন নাই, ওইভাবে স্থায়ীভাবে আর ফেরত আসেন নাই। এমনি কালে ভদ্র হয়তো বা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এসেছেন, কিন্তু এমনিতে আর ফেরত আসেননি। ওই জায়গাতে ঘর নির্মাণ যখন করা হয় তখনই সমস্যাটার সূত্রপাত হয়। তৎকালীন এই এনামুল হক আবির ভাইয়ের মেজভাই সহ ওনার ভাই বোনের সংখ্যা 8 জন। উনি তখনও হন নাই, অর্থাৎ ওই সময়টাতে উনি তখনও জন্মগ্রহণ করেন নাই। আর এত বড় ঘর তৈরি করার উদ্দেশ্য ছিল, কারণ ওই সময় অনেকগুলো সন্তানাদি হয়েছে তার। ওই সময় ঘরগুলো বেশি বড় করে তৈরি করা হতো গ্রামে, কারণ অনেক আত্মীয় স্বজন আসতো, ছেলে মেয়ে বিয়ে দিলে তাদের আত্মীয় স্বজনরা বেড়াতে আসবে, ছোট ঘর তৈরি করলে তো আর হবে না। ঘরটা তৈরি করার সময় সুন্দরী কাঠ, শাল কাঠ, লোহা কাঠ এগুলোর সংমিশ্রণে তৈরি করা হয়েছিল। এই জায়গার এক অংশে ওই কালপরী এবং তার পরিবার বসবাস করত। একসময় কৈলাস কর্মকার নাকি তাকে পূজাও করত। কৈলাস কর্মকার যখন এই বাড়ি ছেড়ে চলে গেছিলেন অনেক দিনের জন্য, এরপরে ওই কালপরী ওখানে রয়ে গেছে। ঘরগুলো যখন ধ্বংস হয়ে গেছে তখন ওই কালপরী সুপারি গাছ, আম গাছ, গাব গাছ এগুলোতে আশ্রয় গ্রহণ করে। যখন নতুন করে আবির ভাইরা ঘর উত্তোলন করছিলেন তখন অনেকগুলো গাছ যখন কেটে ফেলে দেওয়া হয় তখন এই কালপরীটা আম গাছের সাথে লাগোয়া একটা সুপারি গাছে আশ্রয় গ্রহণ করে। মূলত এই মেজ ভাই ওই সুপারি গাছটাতেই উঠেছিলেন। এই কারণেই ওই কালপরী ক্ষিপ্ত হয়ে ওনাদের পরিবারের ক্ষতি করতে থাকেন। এছাড়া এই যে কালপরীর আবাসস্থল নষ্ট হয়ে গেছে, এটা তো তার ক্ষিপ্ততার অন্যতম একটা কারণ। কথিত আছে এই কালপরী এতটাই শক্তিশালী ছিল যে তাকে রোধ করার ক্ষমতা কোনো ওঝা কিংবা কবিরাজের পক্ষে আসলে সম্ভব ছিল না। ধীরে ধীরে আবির ভাইদের সুখের সংসারে নেমে আসে কালো বিষাদের ছায়া। ধ্বংস হতে থাকে একের পর এক সম্পদ। ওনাদের একটি ইট ভাটা ছিল ওই সময়। ওই ইট ভাটাতে কাজ করতে গিয়ে একজন মিস্ত্রি আগুনের মধ্যে পড়ে নিহত হন। এছাড়াও চতুর্দিক থেকে বিপদ আপদ আসছে তো আসছেই। এরই মাঝে মেজ ভাইয়ের অপারেশনের জন্য আরো অনেক টাকা দরকার হয়। তখন আবির ভাইয়ের বড় ভাই মোহাম্মদ নওশের জামিল, যাকে ওনারা দাদা ভাই বলে ডাকেন, তিনি বাড়িতে আসেন টাকা সংগ্রহ করার জন্য। ঠিক এরই মাঝে ঘটে যায় ভয়ঙ্কর একটি ঘটনা। মেজ ভাইয়ের অপারেশনের 3 দিন আগে ওনাদের গোয়াল ঘরে ভোর রাতে হঠাৎ করে গরুগুলো অস্বাভাবিকভাবে চিৎকার করতে থাকে। সকাল 7টার দিকে শুরু হয় গোয়াল ঘরে মৃত্যুর মিছিল। সকাল থেকে বিকাল এই সময়ের মধ্যে গোয়াল ঘরে 26টি গরু মারা যায়। গরুগুলো মৃত্যুর পূর্বে লাফাচ্ছিল এবং শরীরটা ঘষছিল বিভিন্ন শক্ত জায়গার সাথে। এমন ভাবে ঘষছিল যে ঘষার কারণে শরীর থেকে কাঁচা চামড়াগুলো উঠে যেতে থাকে। শরীর থেকে কাঁচা চামড়াগুলো উঠে গেলে কেমন যন্ত্রণা হতে থাকে, তারপরও মনে হচ্ছিল যে এই গরুগুলো শরীরে এমন যন্ত্রণা হচ্ছে যে ওরা এত জোরে তাদের শরীর শক্ত জিনিসের সাথে ঘষে হয়তো বা তারা তাদের যন্ত্রণা লাঘব করার চেষ্টা করছে। কি হয়েছে বোঝা যাচ্ছিল না। এক পর্যায়ে 26টি গরু মারা যায় এই সকাল থেকে বিকালের মধ্যে। এরই মাঝে আবির ভাইয়ের বাবা ঢাকায় মেজ ভাইয়ের অপারেশনের সকল প্রস্তুতি গ্রহণ করেছেন।
চিকিৎসকদের মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সর্বোচ্চ সতর্কতা এবং গুরুত্বের সাথে অপারেশনের প্রস্তুতি নেওয়া হয়। এদিকে আবির ভাইয়ের আম্মা টাকা পয়সার ব্যবস্থা করে আবির ভাইয়ের বড় ভাইকে অর্থাৎ দাদা ভাইকে দিয়েছেন, তাড়াতাড়ি যাও ঢাকায় টাকাগুলো নিয়ে যাও। অন্যদিকে 1990 সালের 12ই রবিউল আউয়াল ওনার মেজ ভাইকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর অপারেশন যখন শুরু করা হয়, যেহেতু তার ব্রেইন অপারেশন, যখনই অপারেশনের জন্য খুলিটা মানে মাথার উপর যে খুলিটা এটা খুলে ফেলা হয়, তখন ডাক্তাররা অবাক হন, ভয়ও পান। কারণ হচ্ছে ওনারা যতটুকু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তাতে মনে হয়েছিল ব্রেনে কোনো একটা জায়গাতে স্পট আছে, রক্ত জমাট বেঁধে আছে, এরকম কিছু। কিন্তু ওনারা দেখতে পান বিশাল বড় একটা টিউমার তার মাথার ভিতরে। এটা কিভাবে সম্ভব? এটা তো ধরা পড়ে নাই। ওই সময় অবস্থা এতটা ক্রিটিক্যাল হয়ে যায়, 22 ব্যাগ রক্ত আনা হয়েছিল। রক্ত দিলেও নাকি ওই রক্ত শরীরে কার্যকর হচ্ছিল না। শেষ দিকে আবির ভাইয়ের বাবা উনি পাগলের মতো হয়ে যান, কি করবেন না করবেন বুঝতে পারছিলেন না। মাথায় এত বড় টিউমার যেটা দৃশ্যমান হয়েছে, ডাক্তাররা তো অবাক যে এরকম টিউমারে তো কোনো মানুষ বেঁচেই থাকে না। অথচ ওনারা মনে করেছিলেন যে একটা স্পট বা রক্ত জমাট হয়ে আছে, এরকম কিছু, এই জন্য অপারেশনটা শুরু করেছিলেন। একটা পর্যায়ে আবির ভাইয়ের বাবা ওনার শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিয়েছিলেন। শুধু ওই 2 ব্যাগ রক্তই তার শরীরে কিছু সময়ের জন্য কার্যকর হয়েছিল। জটিল এক অপারেশন শুরু হয়ে যায়, যেহেতু মাথার ব্রেইনটা খুলে ফেলা হয়েছে, মাথার খুলিটা খুলে ফেলা হয়েছে। মাথার ব্রেইনের উপরে এত জটিল একটা অপারেশন শুরু হয়ে গেল। আর এই ধরনের একটা অপারেশনের জন্য ডাক্তাররাও প্রস্তুত ছিলেন না, কেননা ওনারা যেই চিন্তা করে মেডিকেল বোর্ড গঠন করে যে সিদ্ধান্ত নিয়ে অপারেশন শুরু করেছিলেন, এখন তো টোটালটাই উল্টোটা। এখন ওনারা কি করবেন? এদিকে 2 ব্যাগ রক্ত দেওয়ার কারণে শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েন আবির ভাইয়ের বাবা। উনি কি কারণের জন্য নিচে গিয়েছেন, কিছুক্ষণ পর আবার যখন ফেরত আসছেন, হঠাৎ করে দেখেন একজন ভদ্র মহিলা নার্স, তিনি কান্না করতে করতে নিচে আসছেন আর আফসোস করে বলছেন, আহারে চাঁদের মতো ছেলেটা মারা গেল রে। এই কথা শোনার সাথে সাথে আবির ভাইয়ের বাবা বলছেন যে কি হয়েছে, কোথায় মারা গেছে, কে মারা গেছে? তখন ওই মহিলা বলেন যে 204 নম্বর কেবিনের ছেলেটা মারা গেছে। এই কথা শুনে ওনার বাবা ও শহীদ রে বলে একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। এদিকে আবির ভাইয়ের বাবার বন্ধু বান্ধব যারা ঢাকায় ছিলেন, তারা মেজ ভাইয়ের গোসল জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। বাইতুল মোকাররমের তৎকালীন খতিব মাওলানা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহের ইমামতিতে বাদ আসর বাইতুল মোকাররমে জানাজা শেষ করে ঢাকার আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয় মেজ ভাই শহীদুল ইসলামকে। ওই দিন রাতেই ওই কালপরিটা আবির ভাইয়ের মায়ের স্বপ্নে এসে বলেন, তোর কোল থেকে তো কেবল একটা সন্তান নিলাম রে, আরো বাকি আছে। এই বলে নাকি বিকট শব্দে হেসে ওঠে। মেজ ভাইয়ের মৃত্যুর দিন সকাল থেকেই ওনার মা শুধু বারবার বেহুশ হয়ে পড়ছিলেন। উনি কিন্তু তখনও জানতেন না যে তার ছেলে মারা গেছে, কি আশয় বিষয়টা কিন্তু উনি জানতেন না। তারপরে ওনার কাছে এমনটা মনে হচ্ছিল। মেজ ভাইয়ের মৃত্যুর পর থেকে ওনাদের পরিবারে একের পর এক ভাঙন ধরে। এক পর্যায়ে 1996 সালে ওনারা ওই নতুন বাড়িটা ত্যাগ করতে বাধ্য হন। ওই বাড়িটা নাকি 62 বন্দরের ঘর ছিল, যেটা অনেক বড় বাড়ি। যারা গ্রামে ঘর বাড়ির মাপ সম্পর্কে বোঝেন তারা এই 62 বন্দর কেমন হতে পারে এইটা বুঝতে পারবেন। ওই বাড়িটা ছাড়ার আগ পর্যন্ত বহু ক্ষয়ক্ষতি ওনাদের হয়েছে, সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আর এটাও জানিয়ে দেওয়া হয়েছিল এই বাড়িতে থাকতে হলে একের পর এক রক্ত এবং প্রাণ দিতে হবে। 1996 সালের পর থেকে ওনারা তো ওখানে আর থাকেন নাই, এখনো ওই জায়গাটা ওভাবেই বিরান পড়ে আছে। নতুন করে ঘর বাড়ি তৈরি করেছেন, সেখানেই বসবাস করা হয়েছে বা এখনো করছেন তারা। আর পুরনো বাড়িতে যে গাছগুলো রয়েছে, ওনারা গাছপালা লাগান ওখানে, কিন্তু কেউ থাকেন না। ওখানে যা কিছুই লাগানো হয়
বেশ ভালো ফলন হয় নাকি। প্রিয় লিসেনার্স, শহীদ ভাই উনি কিভাবে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন একবার ভাবুন। এই ঘটনায় বেশ কয়েকটা বিষয় রয়েছে। কালপরি তাকে ধাক্কা দিয়ে ওখান থেকে ফেলে দিল, অর্থাৎ সুপারি গাছ থেকে। এরপরেই তার সাথে বিভিন্ন সমস্যা শুরু হয়ে গেল, স্পেশালি তার ব্রেইনের সমস্যা। উনি কিন্তু কোনো উন্মাদের মতো আচরণ করেননি, তার মাথা ব্যথা হতো। আর ওই সময়ে কালপরি তাকে পা দিয়ে যে আঘাত করছিল, হয়তোবা এর মধ্যেই শহীদ ভাইয়ের উপরে যা করার করে দিয়েছিল। তার ব্রেইনে যে এমন ভয়ঙ্কর টিউমার হয়েছে, এটা ডাক্তাররা বুঝতে পারে নাই। পরীক্ষা নিরীক্ষায় শুধু একটা স্পট ধরা পড়েছে। এই ধরনের একটা জটিল টিউমার অপারেশন পূর্ব প্রস্তুতি ছাড়া এটা কি করা সম্ভব? নিশ্চয়ই নয়। তার যে এই ক্রিটিক্যাল অবস্থা, এটাও ডাক্তাররা বুঝতে পারেন নাই। তার শরীরে 22 ব্যাগ রক্ত কোনোভাবেই কার্যকর হচ্ছিল না। ওনার রক্তের গ্রুপ ছিল ও পজিটিভ। ও পজিটিভ রক্ত তাকে দেয়া হলেও কেন কাজ করছিল না তার শরীরে, এটাও ভেবে ডাক্তাররা অবাক হচ্ছিলেন। প্রিয় লিসেনার্স, আসলে এই জিনেরা যখন কাউকে আক্রমণ করে, এভাবে ক্ষতি করতে থাকে, তার জীবনটা একদম ধ্বংস করে দেয়। আমরা বুঝতেও পারি না। আমরা মনে করি যে এটা কেন হচ্ছে, এমনটা তো হওয়ার কথা না। আসলে এর সাথে যে জাদু এবং জিনের বিষয় জড়িত আছে, এটা তো অনেকেই বুঝতে পারি না, যার কারণে এই ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হই। এদেরকে মোকাবেলা করতে হলে নির্দিষ্ট পদ্ধতিতেই মোকাবেলা করতে হবে। ছাড়া বাড়ি, এই বাড়িগুলো যখন আমরা কেনার জন্য কথাবার্তা বলি, অনেক কম দাম, খুব খুশি হয়ে যায় আমরা, এত কম দামে আমরা বাড়ি পেয়ে যাব। অনেকের বাজেট কম থাকে, আমরা কিনে ফেলি। এরপর দেখা যায় যে আমরা কোথাও বাসা ভাড়া নিতে গেলাম, দেখা যাচ্ছে যে আমাদের যে টার্গেট ছিল তার থেকেও কম টাকায় বাসা ভাড়া পেয়ে গেছি। আমরা খুশি হয়ে যাই, সাথে সাথে অ্যাডভান্স দিয়ে ওই বাসায় উঠে পড়ি। তারপর শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের ঝামেলা। এই জন্য আমি আমার বলা ঘটনায় বিভিন্ন সময় বলেছি প্রিয় লিসেনার্স, সেটা হচ্ছে যে কোনো জায়গা কেনার সময় বা কোনো বাড়ি কেনার সময় বা কোনো বাসা ভাড়া নেওয়ার সময় যদি আমরা দেখি যে অস্বাভাবিক রকমের কম টাকায় রাজি হয়ে গেছে বাড়ির মালিক, তাহলে বুঝতে হবে কোনো সমস্যা রয়েছে। হয় সেই জায়গার কাগজপত্রের সমস্যা আছে, না হলে এই ধরনের ভুতুরে সমস্যা আছে। এই জন্য এই বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করে তারপর চেষ্টা করব সেই জায়গা কেনার। বিষয়টা যেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মেজো ভাইয়ের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসাবে কবুল করে নেন। এনামুল হক আবির ভাই যে আবেগ দিয়ে এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন, আমি ওই রকম আবেগ দিয়ে আপনাদেরকে শোনাতে পারিনি। এটা আমার ব্যর্থতা, আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন ঘটনা শুরু করি। মাশফিক ভাই যে ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে, এই ঘটনাটি খুলনা জেলার সুন্দরবন ঘেঁষা একটি এলাকায় ঘটেছিল 1965 সালের দিকে। এই ঘটনাটি মাশফিক ভাইকে যিনি দিয়েছেন তার বাড়ি খুলনা জেলাতেই। সেই ভাইয়ের নাম হচ্ছে জহির। জহির ভাই তার নারীর মুখে এই ঘটনাটি শুনেছিলেন 2002 সালে। নারীর বাড়ি ছিল সুন্দরবনের কোল ঘেঁষা কোন একটি গ্রামে। 1965 সালের দিকে ওই সময়ে ওই এলাকায় অনেক ডাকাতি হতো। এখনো কিন্তু সুন্দরবন এলাকায় বন ডাকাত বা বনদস্যুর কিন্তু অভাব নাই। প্রায় রাতেই কোনো না কোনো বাড়িতে ডাকাতি চলতই। ডাকাতির ভয়ে সম্পদশালী লোকজন মাটির নিচে গুরুত্বপূর্ণ জিনিস যেমন সোনা, গহনা, টাকা, বিভিন্ন জিনিস লুকিয়ে রাখত। তৎকালীন একজন নাম করা ডাকাত ছিল, তার নাম হচ্ছে আলতাফ ডাকাত। খুলনা আশেপাশে আলতাফ ডাকাত খুবই দুর্ধর্ষ ডাকাত হিসেবে কুখ্যাতি লাভ করেছিল। মানুষ তো দূরের কথা, বনের বাঘও নাকি তার নাম শুনে ভয়ে কাঁপত। মানে মানুষ বলতো আর কি, মানে তার অবস্থা এমন পর্যায়ে চলে গেছিল, মানুষ এতটা ভয় করত, মানুষ বলতো যে আলতাফকে দেখে বাঘও কাঁপে, মানে তাকে দেখলে বাঘও কাঁপে, এমন একটা অবস্থা। আলতাফ ডাকাত যে বাড়িতে ডাকাতি করত, সে বাড়িতে সকল দামি জিনিসপত্র, টাকা পয়সা তো সাথে নিতই। কেউ যদি কোনো শব্দ করত খালি,
তাহলে সেখানেই তার মৃত্যুদণ্ড কার্যকর করত, মানে তার মৃত্যুদণ্ড দেয়া হতো। আলতাফ ডাকাত সে নিজেই মৃত্যুদণ্ড দিত, যে ওর মৃত্যুদণ্ড ঘোষণা করলাম, আর তার যে সমস্ত ডাকাত দলের সদস্যরা ছিল তারা এই দণ্ডটা কার্যকর করত। মানে সে নিজেই এক বিচারক সেজে বসতো। তার কথা ছিল শব্দ করলেই সে মৃত্যু পরোয়ানা জারি করবে। খুবই কঠিন হৃদয়ের মানুষ ছিলেন এই আলতাফ ডাকাত। কত পরিবারকে ডাকাতি করে নিঃস্ব করেছে, কত মানুষের জীবন যে শেষ করেছে এই আলতাফ ডাকাত, তার কোনো হিসাবই নাকি নেই। আলতাফ ডাকাতের দলের সদস্য ছিল মোট 12 জন। এরা সবাই খুবই দুর্ধর্ষ ডাকাত ছিল। আশেপাশে আরো কয়েকটা ডাকাত দল থাকলেও আলতাফ ডাকাতের ভয়ে অন্য গ্রুপও বুঝে শুনে বিভিন্ন এলাকায় ডাকাতি করতে যেত, যেন আলতাফের গ্রুপের সাথে দেখা না হয়। আর আলতাফের যে এলাকা, ওই এলাকায় যেন ওরা প্রবেশ না করে। যদি শুধু আলতাফের এলাকায় প্রবেশ করে ডাকাতি তারা করত আর এটা আলতাফের কানে যেত, তাহলে কি অবস্থা হতে পারে, তাহলে তো প্রিয় লিসেনার্স আপনারাই বুঝতে পারতেছেন। ওই ডাকাত গ্রুপকেই নিশ্চিহ্ন করে দিত। এরকম অনেক ডাকাত গ্রুপকে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। না বুঝে তার এলাকায় ডাকাতি করতে আসছে, ওদেরকে ধরে একদম শেষ। এই কারণে ওর এলাকায় অন্য কেউ ডাকাতি করার সাহস পেত না। একবার হয় কি, এই আলতাফ ডাকাত জহির ভাইয়ের নানিদের পাশের গ্রামে মহব্বত ব্যাপারীর বাড়িতে ডাকাতি করতে চায়। মোহাম্মদ ব্যাপারী একজন মহাজন ছিলেন, পরিবারের কর্তা উনি ছিলেন, বিশাল বড় তার পরিবার। মানুষ হিসেবে যেমন ভালো মানুষ ছিলেন, তেমনি এলাকার মানুষকে অনেক সাহায্য সহযোগিতাও করতেন। এদের অনেক সম্পদ এবং অর্থ টাকা পয়সা ছিল। ডাকাতির রাতে মোহাম্মদ ব্যাপারী সেদিন বাড়িতেই ছিলেন। গ্রামের মানুষ এমনিতেই তাড়াতাড়ি ঘুমিয়েই যেত। আর সেই 1965 সালের দিকে তো সন্ধ্যার পরই মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো। তখন তো এখনকার মতো এত ঘন বসতিও ছিল না, দূরে দূরে বাড়ি ছিল, বেশিরভাগ এলাকাতে জঙ্গল এগুলো ছিল। যেদিন আলতাফ ডাকাত মোহাম্মদ ব্যাপারীর বাড়িতে ডাকাতি করতে যায়, সেদিন তারা 9 জন সদস্য গিয়েছিল। বরাবরের মতোই আলতাফ ডাকাতের নেতৃত্বেই সেদিন রাতে মোহাম্মদ ব্যাপারীর বাড়িতে ডাকাতি করার জন্য সবাই আগানো শুরু করেছে। গভীর রাত হঠাৎ মোহাম্মদ ব্যাপারীর বাড়িতে গিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এই ডাকাত দল। এরপর মোহাম্মদ ব্যাপারী সহ বাড়ির লোকজন বাইরে আসলে তাদের হাত পা বেঁধে চলে লুটপাট। মোহাম্মদ ব্যাপারীর বোন চিৎকার করলে আলতাফ ডাকাত বড় একটা দায়ের পেছন সাইড দিয়ে তার মাথায় কয়েকটা বাড়ি দেয়। এতে মোহাম্মদ ব্যাপারী সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। সবার সামনেই এই ঘটনা ঘটে। উপস্থিত সবাই নিরুপায় হয়ে সবকিছু দেখছে। মোহাম্মদ ব্যাপারীর বোনকে যে কেউ ধরবে বা তার কাছে যাবে সেই সুযোগটাও কাউকে দেওয়া হয়নি। উল্টো বাড়ির সকল সোনা গহনা টাকা পয়সা সহ দামি জিনিসপত্রগুলো তারা বাড়ি থেকে ডাকাতি করে যখন বের হচ্ছে, তখন মোহাম্মদ ব্যাপারী আলতাফ ডাকাতকে উদ্দেশ্য করে বলে, আমার সবকিছু নিয়ে যা, আমি কিছু বলবো না, কিন্তু দয়া করে আমার পিতলের বক্সটা দিয়ে যা, ওটা নিস না। এ কথা শোনার পর এই আলতাফ ডাকাত রাগে মোহাম্মদ ব্যাপারীর কাছে এসে তাকেও কয়েকটা উপর্যুপরি কিল ঘুষি মারে। তখন মোহাম্মদ ব্যাপারী বারবার আলতাফ ডাকাতকে বলেছিল, আমার এই বাক্সটা নিস না, তোদের পা ধরি, আমার বাক্সটা আমাকে দিয়ে যা, খুব খারাপ হয়ে যাবে রে তোদের, তোরা বিপদে পড়ে যাবি, অনেক বড় বিপদে পড়ে যাবি। কে শোনে কার কথা? আলতাফ ডাকাত সব কিছু লুটপাট করে নিয়ে যায়। মোহাম্মদ ব্যাপারী তখন তার বোনের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এরপর তারা ঘরে গিয়ে দেখেন তাদের দামি জিনিসপত্র, টাকা পয়সা, সোনা গহনা কিছুই আর অবশিষ্ট নেই। এতে মোহাম্মদ ব্যাপারী তেমন কোনো কষ্ট না পেলেও তার কষ্টটা মূলত ছিল তার বোনকে হারানোর আর এই পিতলের বক্সটা ছাড়া হয়ে যাওয়া। এতে উনি অনেক ভেঙে পড়েন। মূলত বোন মৃত্যুর কারণে, বিশেষ করে তাকে তো মেরে ফেলা হয়েছে, খুন করেছে, এই কারণে উনি ভেঙে পড়েন। আর ওই বক্সটার কারণে উনি খুবই চিন্তিত ও বিচলিত হন। তিনি বুঝতে পারেন ডাকাতটা তার সবকিছু ভোগ করতে পারলেও এই বাক্সটা নিয়ে ভোগ করা তো দূরের কথা, জীবনের সবচেয়ে বড় বিপদ ডেকে নিয়ে এসেছে। এরপর কেটে যায় অনেকগুলো দিন। মোহাম্মদ ব্যাপারীর জমি জমা ছিল, ফসল ফলিয়ে তিনি কিছুদিনের মধ্যেই তার যত ক্ষতি হয়েছিল তার সিংহভাগই ফেলেন আল্লাহর রহমতে। আলতাফ ব্যাপারী সবকিছু ভাগাভাগি করে দিলেও পিতলের ছোট যেই বাক্সটা নিজের কাছেই রাখেন। তিনি আসলে জিনিসটা নিয়ে এত মাথা ঘামাননি। এই ছোট পিতলের বাক্সতে কি আছে
এত টাকা পয়সা সম্পদ বাদ দিয়ে মোহাম্মদ ব্যাপারী এই বাক্সটাই কেন চাইল রে বাপু। এভাবেই কাটে বেশ কিছুদিন। একদিন রাতে এই আলতাফ ডাকাত ঘুমিয়ে আছে তার ঘরে, আর গভীর রাতে একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। আলতাফ ডাকাত ঘুম থেকে উঠে গোঙানির শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কোনো মানুষ যেন জোরে জোরে গোঙাচ্ছে। আলতাফ ডাকাত ঘরের ভেতরে ওই অন্ধকারের মধ্যে গোঙানির উৎস খুঁজতে থাকে। ঘরে তার স্ত্রী থাকলেও তিনি ঠিকই ঘুমিয়েছিলেন, তিনি কোনো শব্দ পাননি। আলতাফ ডাকাত খুঁজতে খুঁজতে বুঝতে পারে গোঙানির শব্দটা ওই ছোট পিতলের ওই বক্সটার ভেতর থেকেই আসছে। তিনি কিছুটা অবাক হন। তিনি যখন পিতলের বক্সটাতে হাত রাখেন তখন গোঙানির শব্দটা বন্ধ হয়ে যায়। তখন তিনি মনে করেন এটা হয়তো তার ভুল ধারণা, কিন্তু তিনি একদম পরিষ্কারভাবে শুনেছেন এবং উৎস ধরে খুঁজেও বের করেছেন যে এই বাক্সটা থেকেই এই গোঙানির আওয়াজটা আসছিল। তবুও তিনি মনের ভুল ভেবে বিছানায় শুয়ে পড়েন। আলতাফ ডাকাত ছিল মারাত্মক লেভেলের সাহস এবং বিচক্ষণ একজন পাষাণ হৃদয়ের ডাকাত, যার মনে কোনো দয়া মায়া ছিল না। আবার রাগের কারণে সে যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়বে এই ভুলটাও সে সচরাচর করত না। রাত বিরেতে ডাকাতি করা, গভীর রাতে চলাফেরা করা, এটা তো করতেই হবে, এই জন্য তার সাহসটা একটু বেশি ছিল। প্যারানরমাল বিষয় যে ঘটে এইসব তার জানাই ছিল। ওই রাতে কিন্তু ওই গোঙানির শব্দের কারণে আর কোনো সমস্যা হয়নি, শব্দটা ওখানে থেমে গেল। পরদিন সকালে আলতাফ ডাকাত বাড়ি থেকে কোনো একটা কাজের উদ্দেশ্যে বের হয়। তিনি সন্ধ্যার পর বাড়িতে ফেরেন। বাড়িতে ফিরে তিনি তার স্ত্রীর মুখে যেটা শোনেন সেটা শুনে তো রীতিমতো অবাক হয়ে যান। তার স্ত্রী বলেন তিনি দুপুরবেলা যখন ঘরে বসেছিলেন তখন হঠাৎ ফোঁস ফোঁস শব্দ শুনতে পান ঘরের ভেতরে। তিনি মনে করলেন ঘরের ভিতর সাপ আসলো কিনা। তিনি চারপাশে তাকিয়ে ভালো করে দেখলেন সাপ কোথায়, কিন্তু না, আশেপাশে সাপের কোনো অস্তিত্ব নাই। তখনও কিন্তু ফোঁস ফোঁস আওয়াজ হচ্ছে। তিনি ঘরের ভিতরে খুঁজতে থাকেন আওয়াজটা কোথা থেকে আসছে। তিনি খুঁজতে খুঁজতে সেই পিতলের বক্সটার কাছে গেলে বুঝতে পারেন ফোঁস ফোঁস শব্দটা ওই বক্সের ভেতর থেকেই আসছে। এটা দেখে তিনি অনেকটাই ভয় পেয়ে যান। তিনি ভাবেন এইটুকু ছোট পিতলের বক্সের ভেতর থেকে এই আওয়াজ, এটা তো মোটেও স্বাভাবিক বিষয় হতে পারে না। তিনি যখন ওই বাক্স বা বক্স এটাতে হাত দেন তখন সাথে সাথে ওই ফুসফুস শব্দ বন্ধ হয়ে যায়। তিনি তার স্বামী আলতাফ ডাকাত বাড়িতে আসার জন্য অপেক্ষা করতে থাকেন যে কখন তার স্বামী আসবে। আলতাফ ডাকাত এসব শুনে চিন্তা করতে থাকেন গতকাল রাতে গোঙানির শব্দ, আজকে ফুসফুস আওয়াজ, আসলে হচ্ছে নাকি। ওই দিন তারা খেয়ে দিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে আলতাফ ডাকাত মোহাম্মদ ব্যাপারীদের বাড়ি থেকে ডাকাতি করা যে সকল সোনা গহনা ভাগে পেয়েছিলেন সেগুলো খুঁজতে গিয়ে দেখেন এগুলো কিছুই নেই। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও মোহাম্মদ ব্যাপারীর বাড়ি থেকে ডাকাতি করে কোনো জিনিসই খুঁজে পান না। তখন তিনি তার স্ত্রীকে সন্দেহ করেন। তার স্ত্রীকে ডেকে এই মালামালের বিষয়ে জানতে চাইলে তার স্ত্রী বলে সবই তো ঘরেই ছিল, আমি তো কিছুই নেই। একথা শুনে রাগে আলতাফ ডাকাত তার স্ত্রীকে বেধড়ক মারধর করে আর বলে তুই যদি না নিস তাহলে ঘর থেকে এগুলো নিজে নিজে বের হয়ে গেছে, এগুলোকে হাত পা গজাইছে। আলতাফ ডাকাতের বাড়ি থেকে কোনো জিনিস হারাবে, চুরি হবে, ডাকাতি হবে, এও কি সম্ভব? আলতাফ ডাকাত ওই দিন তার দলের বাকি যে সদস্যরা ছিল তাদেরকে ডাকেন নতুন কোনো অপারেশনের জন্য। আলোচনার সময় কথায় কথায় মোহাম্মদ ব্যাপারীদের বাড়িতে ডাকাতি করা, সবাই বলেন ওই দিন ডাকাতির মালামাল তাদের ঘর থেকে নাকি উধাও হয়ে গেছে, কিভাবে হারিয়ে গেছে তাদের পরিবারের লোকজনও জানে না। তখন আলতাফ ডাকাত বুঝতে পারে এটা শুধু তার সাথে না, এটা সবার সাথেই হয়েছে। আলতাফ ডাকাত এবার বিষয়টা গুরুত্ব সহকারে নেন। তিনি কাউকে পিতলের ওই বক্সটার বিষয়টা জানান না। একদিন রাতে আলতাফ ডাকাত ঘুমিয়ে আছেন, হঠাৎ কেন জানি তার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে ঘরের চালের ছিদ্র দিয়ে আসা চাঁদের হালকা আলোতে দেখেন তার ঘরে থাকা সেই পিতলের বক্সটা একা একাই ঘরের ভেতর দিয়ে উড়ে বেড়াচ্ছে। আলতাফ ডাকাত মনের ভুল ভেবে ভালো করে তাকিয়ে দেখেন যে পিতলের বক্সটা ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। একটা ছোট পিতলের বক্স কিভাবে একা একা ঘরের ভিতর দিয়ে উড়ে বেড়াতে পারে? তিনি তার স্ত্রীকে ডেকে তোলেন। তার স্ত্রীও ওই সেম জিনিসটাই দেখেন। এটা দেখে দুজনই বেশ ঘাবড়ে যান। হঠাৎ ওই বক্সটি তাদের রাখা জায়গায় চলে যায়। ওই রাতে আর তেমন কিছু হয় না, জাস্ট এতটুকুই। পরদিন সকাল থেকে আলতাফ ডাকাতের মেয়ে অসুস্থ হয়ে পড়ে।
জ্বরে একদম শরীর বিছানার সাথে লুটিয়ে পড়ে, আর শরীরে মারাত্মক বিষ ব্যথা। ডাক্তার কবিরাজ দেখালে কোনো কাজ হয় না। 3 দিনের মাথায় আলতাফ ডাকাতের মেয়ে মারা যায়। ওদিকে আলতাফ ডাকাতের বউ শারীরিকভাবে দিন দিন শুকিয়ে যেতে থাকে। মাঝে মাঝে আলতাফ ডাকাতের স্ত্রী উল্টাপাল্টা বলতে থাকে। তিনি বারবার ওই পিতলের বক্সটার দিকে ইঙ্গিত করে কি যেন দেখান, কিন্তু কাউকে কিছু বলতে পারে না। খালি দেখাচ্ছে, কিন্তু কি দেখছে এটা সে বলতে পারে না। মনে হচ্ছে বলতে গেলে তার মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, কেউ তার গলা চেপে ধরেছে, কথা বের হচ্ছে না, এরকমটা হচ্ছে। আলতাফ ডাকাতও শারীরিকভাবে মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েন। যেদিন থেকে এই পিতলের বক্সটা তার ঘরে এসেছে সেদিন থেকে তার ধ্বংসের শুরু হয়েছে। আসলে সে জীবনে যে পাপ করেছে তার খেসারত হয়তোবা তাকে দিতে হচ্ছে। এইভাবেই কাটে 4 থেকে 5 দিন। একদিন রাতে আলতাফ ডাকাত ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে উনি যখন ঘরে ঢুকবেন তখন উনি দেখতে পান যে তার ঘরে ঢোকার দরজার সামনে সেই পিতলের বক্সটা রাখা। তিনি এবার অনেক ঘাবড়ে যান, মনে মনে ভাবেন এই বক্সটা এখানে কিভাবে আসলো। তিনি চারপাশে তাকান এবং বাড়িতে ঢোকার মুখে বিশাল এক অন্ধকারের কুণ্ডুলি দেখেন। চোখটা এদিক ওদিক সরিয়ে যেই না বক্সটার দিকে তাকিয়েছে, মানে ঘরের দিকে তাকিয়েছে, তখনই দেখে বক্সটা সেখানে নাই। তিনি সাথে সাথে ঘরে ঢুকে বক্সটা যেখানে আছে ওখানে চেক করে দেখেন বক্সটা ওখানেই আছে। তাহলে বক্সটা কিভাবে বাইরে গেল, আর হচ্ছেটা কি, বাইরে ওই কুণ্ডুলিটাই বা কিসের? পিতলের বক্সটা ঘরে আসার পর একটার পর একটা ঝামেলা লেগেই আছে, তো লেগেই আছে। একদিন দুপুরবেলা আলতাফ ডাকাত বক্সটার কাছে গিয়ে দেখে বক্সটা থেকে রক্ত বের হচ্ছে। বক্সটার মুখে ছোট একটা তালা দিয়ে বক্সটার মুখ আটকানো ছিল। তিনি বক্সটা থেকে রক্ত বের হওয়া দেখে তার স্ত্রীকে ডাক দেন। তার স্ত্রীও এসে দেখে সেম ঘটনা, ওই বক্স থেকে রক্ত বের হচ্ছে। তখন আলতাফ ডাকাত সিদ্ধান্ত নেন তিনি এই বক্সটা খুলে দেখবেন। এতদিন তিনি বক্সটা খোলেন নাই, কেন জানি তার খুলতে মন চাই নাই, কিন্তু আজকে বক্সটা খুলেই দেখবেন যে বক্সটাতে আসলে আছেটা কি। বক্সটার মুখের তালা ভেঙে আরো অবাক হন, বক্সটার ভিতরে কিছুই নাই। একটু আগে যে রক্ত বের হতে দেখেছে সেটার কোনো চিহ্নই নেই। দুজনই সিদ্ধান্ত নেন বক্সটা দূরে কোথাও ফেলে দিয়ে আসবেন, কারণ বক্সটা ঘরে থাকলে একটার পর একটা সমস্যা তাদের হচ্ছেই। ওদিকে আলতাফ ডাকাতের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা নদীতে বক্সটা ফেলে দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরে এই আলতাফ ডাকাত। যাওয়ার সময় চিন্তা করতে থাকে, যাক আপদটা বিদায় করা গেল, আর কোনো ঝামেলা পোহাতে হবে না। বাড়িতে পৌঁছে কি মনে করে যেখানে বক্সটা রাখা ছিল সেদিকে তাকিয়ে সবচেয়ে বেশি অবাক হন এই আলতাফ ডাকাত। শুধু অবাক না, ভয়ও পেয়েছেন। বাড়িতে ফিরে দেখেন যেখানে বক্সটা রাখা ছিল সেখানেই আছে ওই বক্সটা। তাহলে উনি যে একটু আগে বক্সটা নদীতে ফেলে আসলেন, ওটা কিভাবে এখানে ফেরত আসলো? উনি যে বক্সটা দেখছেন এটা আসলেই সেই আগের বক্সটাই, কিন্তু আগের বক্সটা তো উনি সাথে করে নিয়ে গিয়ে একটু আগে নদীতে ফেলে দিলেন। এটা কিভাবে সম্ভব, কিভাবে আসলো এখানে? আলতাফ ডাকাত আর তার স্ত্রী বিষয়টা দেখে অনেক ভয় পেয়ে যান। আলতাফ ডাকাত বুঝতে পারেন মহব্বত ব্যাপারী সেদিন কেন বারবার বক্সটা চাচ্ছিল। তিনি ভালো করেই বুঝতে পারেন তিনি সাথে করে বড় একটা বিপদ ডেকে এনেছেন। খুব চিন্তিত হয়ে পড়েন এই আলতাফ ডাকাত। মাঝে একবার সিদ্ধান্ত নেন বক্সটা মহব্বত ব্যাপারীর কাছে গিয়ে দিয়ে আসবেন। আবার চিন্তা করেন এতে করে নতুন একটা ঝামেলায় পড়তে হতে পারে, লোকে জানাজানি হলে সমস্যা। এসব ভেবে তিনি সিদ্ধান্ত বদলান। এদিকে তার স্ত্রী দিন দিন আরো অসুস্থ হতে থাকে। একদিন রাতে তার স্ত্রীর শরীরে অনেক ব্যথা ওঠে। একটা সময় কিছুটা কমে, আলতাফ ডাকাত তখন একটু ঘুমিয়ে পড়ে, আর ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী বেঁচে নেই। চোখগুলো বড় বড় করে উপরের দিকে তাকিয়ে আছে, আর তার জিহ্বাটাও বের করা। দেখে মনে হচ্ছে ভয়ানক কিছু দেখে ভয়ে সে মারা গেছে। আলতাফ ডাকাত তার স্ত্রীর মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েন। কিছুদিন আগেই তার বড় মেয়ে মারা গেছে, তার আরেকটা ছোট ছেলে আছে, আরেকটা ছোট মেয়ে আছে। এদেরকে কে দেখবে এখন? তার পরিবারের সদস্যরা এভাবে চলে যাচ্ছে, এটা সে মানতে পারছে না। এভাবে কেটে যায় আরো কয়েকটা দিন। আলতাফ ডাকাত নিজেও শারীরিকভাবে অসুস্থ হতে থাকে। ওদিকে পারিবারিক টেনশন, মানসিক টেনশন, আবার এই সমস্ত কারণে ডাকাতিও করতে যেতে পারতেছেন না। ডাকাতি এক পর্যায়ে ছেড়ে দিয়ে নিজের এতদিনের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকেন।
তিনি বুঝতে পারেন এগুলো তারই কৃতকর্মের ফল। কত মানুষকে বিনা কারণে হত্যা করেছেন, কত মানুষকে নিঃস্ব করেছেন, তার কোনো হিসাবই নাই। নিয়তি যেন ঘুরে ফিরে সবার কাছেই চলে আসে। একদিন রাতে আলতাফ ডাকাত ঘুমিয়ে আছে। হঠাৎ ঘুমের মধ্যে মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ তার ঘুম ভেঙেও যায়। ঘুম থেকে উঠে দেখে তার মুখের উপর একটা লম্বা হাত চাপা দিয়ে আছে। তিনি ধর্মর করে উঠে বসলে হাতটা তার মুখটা ছেড়ে দিয়ে বক্সটা যেদিকে রাখা ওইদিকে গিয়ে মিলিয়ে যায়। অন্ধকারে হালকা আলো যতটুকু ঘরে ছিল তাতে উনি যতটুকু দেখতে পেরেছেন সেটা দেখে এমনটাই মনে হয়েছে। সেদিন মনে মনে উনি বেশি ভয় পেয়ে যান। তিনিও বুঝতে পারেন, তাকেও মনে হয় এই অশুভ জিনিসটা ছাড়বে না। কিন্তু তিনি বুঝতে পারছেন যে আসলে তিনি করবেনটা কি করলে বিপদ থেকে রক্ষা পাবেন। এইভাবে কেটে যায় আরো 3-4 দিন। একদিন সকালে ঘুম থেকে উঠে এই আলতাফ ডাকাত দেখে যে তার ছোট ছেলে আর মেয়ে মৃত অবস্থায় বিছানার উপর পড়ে আছে। তাদের অবস্থাও তাদের মায়ের মতো, বড় বড় চোখ করে উপরের দিকে তাকিয়ে আছে আর জিহবা বের হয়ে আছে। এই অবস্থা দেখে আলতাফ ডাকাত কান্নায় ভেঙে পড়েন। তার কান্না শুনে আশেপাশের মানুষ চলে আসে, এসে দেখে যে আলতাফ ডাকাতের সন্তান 2জন এভাবে মরে পড়ে আছে। এরপর আলতাফ ডাকাতকে সবাই সান্ত্বনা দেয়, কিন্তু সান্ত্বনা দিয়ে কি আর কষ্ট দূর হয়? 3টা সন্তান, তার স্ত্রী এইভাবে অস্বাভাবিকভাবে মারা গেল। এটা কোনো মানুষ কি মেনে নিতে পারে? আলতাফ ডাকাত যতই কঠিন হৃদয়ের মানুষ হন, তিনি কঠিন হৃদয় বাইরের মানুষদের বেলায়, কিন্তু তার সন্তানদের সাথে তো উনি আর ওরকম কঠোরতা দেখান নাই। তার ভেতরেও যে পিতৃসুলভ মনোভাবটা রয়েছে এটা খুব ভালোভাবেই প্রকাশিত হয়। আলতাফ ডাকাতকে দেখার জন্য আর কেউ রইল না। আলতাফ ডাকাত ধরে নিয়েছিলেন এবার তার পালা। তিনি ওই পিতলের বক্সের উপর অনেক রেগে যান। রাগে ক্ষোভে তিনি চিন্তা করেন ওটা আগুনে পুড়িয়ে ফেলবেন। যখনই আগুনে পোড়ানোর জন্য ওটা আনতে যান তখন দেখেন ওই বক্সটা নাই। তিনি সারা ঘর পুরো তন্ন তন্ন করে খুঁজেও ওই পিতলের বক্সটা পেলেন না। তিনি বুঝতে পারেন এটা তার পরিবারকে শেষ করে দিয়ে এখন মনে হয় চলে গেছে। ওটা কোনো সাধারণ বক্স না। উনি বুঝতেই পারেন নাই যে এই জিনিসটা তার পরিবারকে শেষ করে একদম নিঃস্ব বানিয়ে দেবে। ওই দিন রাতে আলতাফ ডাকাত স্বপ্নে দেখেন সেই পিতলের বক্সটা তার সামনে এসেছে। ওই বক্সের ভেতর থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসছে। কেউ তাকে বলছে, কেমন লাগে আলতাফ? আমার যেখানে থাকার কথা তুই সেখান থেকে আমাকে জোর করে অন্য জায়গায় নিয়ে আসছিস, আমাকে কষ্ট দিয়েছিস, ফল পেয়েছিস, তোর পরিবার তো শেষ। আমি 200 বছর ধরে এই বক্সের ভিতরে আছি। এই বক্স মানুষের হাত বদলে যেখানে যাবে তার মঙ্গল হবে, কিন্তু তুই জোর করে এটাকে ছিনিয়ে নিয়ে এসেছিস, তাই তোর পরিণতি এমন হয়েছে। এই বক্স যদি কেউ জোর করে নিয়ে যায় তাহলে এই বক্সের গুণাগুণ উল্টো কাজ করে। এই বক্স হাত বদলে যার কাছে যায় তার জন্য সেটা ভালো হয়, কিন্তু এটা তো হাত বদলে যায় নাই, এটা ডাকাতি করে নিয়ে আসা হয়েছে। ডাকাতির মাধ্যমে হাত বদল হয়েছে, কিন্তু এটাকে হাত বদল বলে না। তোর কারণে এই বক্সের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তোর হাতে বহু নিরপরাধ মানুষের রক্ত লেগে আছে। এটা একসময় কোনো এক সিদ্ধ সাধুর জাদুর বক্স ছিল। এই বক্সের মাধ্যমে জিন এবং মানুষ 2 শ্রেণীকেই জাদুর কাজে ব্যবহার করা হতো এবং জাদু করাও হতো। একটা সময় এই পিতলের বক্স কালের বিবর্তনে কোনো এক কামেল হুজুরের কাছে গিয়ে পড়ে। তিনি তখন এটার ভেতরে আমাকে রেখে ভালো কাজের ওসিয়ত করেন, বলেন যে তুমি সবসময় ভালো কাজ করবা, এটা তো সবসময় খারাপ কাজে ব্যবহার করা হয়েছে। এরপর থেকেই এই বক্সটা যার হাতেই গেছে আমি চেষ্টা করছি তার ভালো করার জন্য, এই কারণে আল্লাহর ইচ্ছে তার মঙ্গল হয়েছে। ওই কামেল হুজুর বলেছিলেন এই পিতলের বক্স যদি কেউ জোর করে নিয়ে যায় এবং নিজের কাছে রাখে তাহলে এর গুণাগুণ অন্যরকম হয়ে যাবে, আর হয়েছেও সেটাই। একটা সময় এই জাদুর বক্স থেকে অনেক ক্ষতিও করা হয়েছে। এরপর এটা মানুষের উপকারেই লাগতো। উপকারে লাগার জন্য সেই সিদ্ধ সাধুর দোয়া কাজ করেছিল, কিন্তু তোর কারণে এই জিনিসটা উল্টো হয়ে গেছে।
তুই মোহাম্মদ ব্যাপারীর বোনকে নির্মমভাবে হত্যা করেছিস, এই বক্স নিয়ে আসছিস, আর এটা করে তুই তোর নিজেরই একদম শেষ ডেকে নিয়ে এসেছিস। এখন তুই প্রস্তুত থাক, তোরও বেশি সময় নাই, তবে তোর পরিণতি হবে সবচেয়ে খারাপ। এরপর হঠাৎ করেই আলতাফ ডাকাতের ঘুম ভেঙে যায়। অনেক সময় ধরে স্বপ্নটা দেখেছে, ঘুম থেকে উঠে দেখে যে সে ঘেমে একাকার হয়ে আছে, একদম গোসল হয়ে গেছে আর কি। স্বপ্নে এসব দেখে আলতাফ ডাকাত নিজের কাজের জন্য অনুশোচনা করে। সারা জীবন যত পাপ করছে সব পাপের কথা তার মনে পড়তে থাকে, আর তিনি কান্নায়ও একদম ভেঙে পড়তে থাকেন আর কি। পরদিন তিনি তার বাড়ির পাশের কয়েকজন প্রতিবেশীকে ডেকে সকল ঘটনা খুলে বলেন। তো এসব ঘটনা শুনে রীতিমতো অবাক হয়ে যায়। আলতাফ ডাকাতকে সান্ত্বনা দেয়। এভাবে করে সারা গ্রামে এই জাদুর বক্সের কাহিনী ছড়িয়ে পড়ে। পরদিন সকালে একজন প্রতিবেশী এসে আলতাফ ডাকাতকে ডাকে, কিন্তু ঘরের দরজা ভিতর থেকে আটকানো পাওয়া যায়। অনেক বেলা হয়েছে দেখে তাকে ডাকাডাকি করছেন একজন প্রতিবেশী, যেহেতু তাকে দেখাশোনা করার কেউ নাই, একজন একটু খাবার নিয়ে আসছিলেন। অনেক ডাকাডাকির পর যখন দরজা খোলে না, তখন আরো কয়েকজনকে এনে দরজা ভেঙে যে দৃশ্য তারা দেখেন, এটা কোনো মানুষ দেখতেই চাইবে না। আলতাফ ডাকাতের মাথা খাটের নিচে পড়ে আছে, আর শরীরটা বিছানায় উপুর হয়ে আছে, রক্তে পুরো খাটের নিচে একদম লাল হয়ে আছে। প্রতিবেশীরা সব ঠিকঠাক করে সকল কাজ শেষ করে আলতাফ ডাকাতকে কবর দেয়। সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। একটা সময় এই খবর মোহাম্মদ ব্যাপারীর কাছেও পৌঁছায়। তখন তিনি তার পরিবারের কাছে বলেছিলেন তিনি কোনো এক মেলা থেকে ওই পিতলের বক্সটা কিনেছিলেন খুব পছন্দ করে। তিনি যখন পিতলের বক্সটা কিনে রাতের বেলা মেলা থেকে বাড়িতে ফিরছিলেন, তখন তার সামনে ধবধবে সাদা ঘোড়া নিয়ে এসে হাজির হয় এক লোক। সে লোক মোহাম্মদ ব্যাপারীকে বলে, এই বক্সটা খুব যত্নে রাখিস, হারিয়ে ফেলিস না, তোর উপকার হবে। যদি কেউ এটা চুরি করে নিয়ে যায় বা জোর করে নিয়ে যায়, তার বংশ নির্বংশ হয়ে যাবে। তুই যদি এটা যত্ন না করিস, তাহলে তোর পরিণতি খারাপ হবে। এটা বলে ঘোড়াটা চলে যায়। মোহাম্মদ ব্যাপারী সেদিন থেকে পিতলের বক্সটা খুব যত্ন করে ঘরে রেখে দেন। এরপর থেকে আল্লাহর রহমতে তার অনেক উন্নতি হতে থাকে। একসময় তিনি অনেক সম্পদের মালিকও হয়ে যান আল্লাহর ইচ্ছায়। আলতাফ ডাকাত তার সবকিছু নিলেও তিনি কোনো কষ্ট পাননি, যতটা কষ্ট পেয়েছিলেন তার এই পিতলের বক্সটি খোয়া যাওয়াতে। এটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মোহাম্মদ ব্যাপারী এই কথা তার পরিবারকে বলেছিলেন। তার পরিবার আবার প্রতিবেশী যারা আছেন আর কি, তাদেরকে বলেছিলেন বক্সটি আসলে কে বানিয়েছিল, কিভাবে এটা হাত বদল হলো, হিন্দু সাধু এটা কোথায় পেয়েছিল, এটা দিয়ে কি কি জাদু করা হতো, এগুলো অজানাই রয়ে গেছে। এত বছর বক্সটার বয়স হয়েছে, এতটুকু নষ্ট হয়নি। হিন্দু সাধুর থেকে কিভাবে এটা কামেল হুজুরের কাছে গেল, এটাও জানা যায়নি। এটাও অনেক রহস্যের জন্ম দেয়। বক্সটি আলতাফ ডাকাতের মৃত্যুর পর আর কেউ কখনো দেখেনি। এটাকে হারিয়ে গেছে, নাকি কেউ পেয়েছে, নাকি কোথাও চলে গেছে, এটা সবারই অজানা। ডাকাতি করতে গিয়ে কোনো সামান্য একটা বক্স মানুষের এমন পরিণতি বয়ে আনতে পারে, এটা আসলেই এক ভয়ঙ্কর রহস্যময় ব্যাপারই বটে। জহির ভাইয়ের নানি তার ভাইয়ের মুখে শুনেছিল ওই সময় এই ঘটনাটা। ওই সময় আশেপাশের সকল এলাকাতে এই ঘটনাটি ছড়িয়ে পড়েছিল। কেউ কেউ পিতলের বক্সটাকে কোনো পিশাচের জাদুর বক্স মনে করেছিল, আবার কেউ কেউ বক্সটাকে আধ্যাত্মিক কোনো জাদুর বক্স মনে করেছিল, যেটা কোনো মানুষের তৈরি নয়। এক একজনের এক এক রকম মত। সবচেয়ে বড় কথা হলো, জাদুর বক্স বা অলৌকিক বক্স আমরা যেটাই বলি না কেন, এর আসল রহস্য অজানাই রয়ে যায়। এটাই ছিল ঘটনা। ঘটনাটি আসলে অন্যরকম। নিঃসন্দেহে বিষয়টা অনেক ভাবায় আমাদেরকে। আসলে এটা এমন একটা জিনিস যা রহস্যের জালেই একদম আচ্ছাদিত হয়ে আছে। জানি না এই রহস্য আর কখনো উদ্ঘাটিত হবে কিনা। এই রহস্য আসলে কি আমরা তো জানি না। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয় এটা আসলে কি হতে পারে? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন।